আপনার শরীর, মন যাই হোক না কেন, তার আরোগ্যর জন্য আপনাকে টিউন করতেই হবে 100.1 এফএম গোল্ডের এই অনুষ্ঠান। আরোগ্যই আজকে আমরা রয়েছি সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং মল্লিকা মজুমদার। আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন অতিথি হিসাবে ডাক্তার অর্পিতা রায়চৌধুরী, প্রফেসর অ্যান্ড হেড অব দ্য ডিপার্টমেন্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ম্যাডাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আজকে নমস্কার। আজকে আমাদের এই অনুষ্ঠানে যথারীতি আপনারাও থাকছেন, আমাদের লিসনাররা আপনারা থাকছেন আমাদের সঙ্গে সরাসরি ফোনে 22488085 আপনার নম্বর। আপনারা আসছেন আমাদের কাছে আপনাদের প্রশ্ন নিয়ে হোয়াটসঅ্যাপে 9903059992 এই নম্বরে। আর আপনারা আসতে পারেন আজকের অনুষ্ঠানের যে পোস্টার আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে, 100.1 এফএম গোল্ডের যে ফেসবুক পেজ, সেখানে আজকের অনুষ্ঠানের পোস্টারের নিচে কমেন্ট সেকশনে রাখছেন আপনাদের প্রশ্ন। তাহলে আর দেরি কেন, চটপট শুরু হয়ে যাক আজকের আরোগ্যর এই সেশন। আমাদের আজকের এই বর্ষ শেষের শেষ আরোগ্যর বিষয় কিডনির অসুখ কি করণীয়। আর এটা নিয়ে কথা বলার জন্য কে আছেন? ডক্টর অর্পিতা রায়চৌধুরী ছাড়া প্রখ্যাত নেফ্রোলজিস্ট এই শহরের, এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। দিদি, প্রথমেই যে প্রশ্নটা আমরা করব সেটা হচ্ছে কিডনি আমাদের শরীরে কি কাজ করে ছোটবেলায় জীবন বিজ্ঞানে পড়েছি, কিন্তু কিডনির অসুখ আমার হয়েছে কি হয়নি, বা অসুখের সম্ভাবনা তৈরি হয়েছে কি না, যেমন জ্বর হলে একটু বোঝা যায়, গা ছ্যাঁক করে, ঠান্ডা লাগা ইত্যাদিগুলো হয়, এরকম কোনো কিছু সহজবোধ্য সুযোগ আছে? কিডনির অসুখের মুশকিল হলো যে কিডনির অসুখের সিমটম যখন হতে শুরু করে, লক্ষণ যখন দেখা দেয় মানুষের বোঝবার মতো, তখন ভেতরে ভেতরে কিডনির অসুখটা অনেকটা এগিয়ে গেছে। সেই জন্যে একটু আগে থেকে তৈরি হয়ে থাকার একটা উপযোগিতা আছে। কি করে বুঝবো যে আমার কিডনির অসুখ হতে পারে? আমার যদি সুগার বা ব্লাড প্রেশারের অসুখ বেশ কিছুদিন ধরে থাকে, এই দুটো জিনিসেরই কিডনিকে অ্যাফেক্ট করার প্রবণতা আছে। আমার পরিবারে যদি সুগারের হিস্ট্রি, ডায়াবেটিস, প্রেশারের হিস্ট্রি থাকে, অথবা কিডনির অসুখের হিস্ট্রি থাকে, ধরুন আমার পরিবারের যারা আগের পুরুষ তাদের কিডনির অসুখ হয়েছে, তাদের জন্মগত কোনো কিডনির সমস্যা ছিল কিনা, যেগুলোকে বলা হয় পলিসিস্টিক কিডনি ডিজিজ, এই রকম কতগুলো পয়েন্টার কাজ করে। অথবা ছোটবেলায় নেফ্রোটিক সিনড্রোম, মানে ইউরিনে প্রোটিন বেরোনোর এবং ফুলে যাওয়ার একটা অসুখ হয়েছিল কিনা, এটাও অনেক ছোট বাচ্চাদের হয়, যেটা একটা বয়সের পর থেমে যায়, কিন্তু অনেকটা বড় বয়সে গিয়ে দেখা যায় তলে তলে কিডনির ক্ষতি হয়ে গিয়েছিল। তো এই যে অ্যাসোসিয়েশনগুলো, এই অ্যাসোসিয়েশনগুলো মানুষকে একটু মনে রাখতে হয় যে এই জিনিসগুলো থাকলে আমি একটু আগে আগে সব পরীক্ষাগুলো করব। অর্থাৎ এই ধরনের যদি কিছু থাকে শরীরে, তাহলে একটু আগে করবে। আগে বলতে কবে? আগে বলতে একটু পয়েন্টার আপনি যদি নেন, আপনি যদি লক্ষ্য করেন যে আপনার পায়ে একটু ফোলা হচ্ছে, চোখের চারপাশটা ঘুম থেকে উঠলে একটু বেশি ফোলা থাকছে, অথবা ইউরিনের রঙটার কিছু পরিবর্তন হচ্ছে, ইউরিনের যে ফ্লো লক্ষ্য করেন, যে নর্মাল ফ্লো থাকে, শুরুতে কিছুটা জোরে তারপরে আস্তে আস্তে কমে আসে, এই ফ্লোতে পরিবর্তন লক্ষ্য করছেন, এই ফ্যানার মতো একটা সাবানের ফ্যানার মতো কিছু আমাদের ইউরিনে তৈরি হচ্ছে, তাহলে ভাবতে পারেন যে একবার ইউরিনটা পরীক্ষা করে নিলেই তো হয়। কি পরীক্ষা করবে এই সময়? ইউরিনের রুটিন পরীক্ষা, যেটা একদম গ্রাম স্তরেও কোনো রুরাল হাসপাতালেও অ্যাভেলেবল থাকার কথা। আর আরেকটা জিনিস আমরা ডায়াবেটিসের রুগীদের পরীক্ষা করতে বলি। ডায়াবেটিসের রুগীদেরও প্রথম লক্ষণ হচ্ছে ইউরিনে প্রোটিন বেরিয়ে যেতে থাকা, যা নর্মালি বেরিয়ে যায় না, তার থেকে বেশি পরিমাণে বেরিয়ে যেতে থাকা। এটাকে বলা হয় অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। আচ্ছা। অনেক সময় কিডনির যেটা একেবারে নির্দিষ্ট সংকেত যে কিডনি খারাপ হয়েছে, ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলো বেড়ে যাওয়া,
এগুলোরও অনেক আগেই ইউরিনে এই অ্যাবনর্মাল সেডিমেন্টগুলো আসতে শুরু করে। তো এইটা একটু নজর করা, বিশেষ করে যাদের পারিবারিক হিস্ট্রি আছে বা নিজেদেরই বেশ কিছুদিন ধরে সুগার প্রেশারের ওষুধ খেতে হয়। ঘন ঘন ইউরিন হওয়া এটা কি কোনো রোগের লক্ষণ হতে পারে? নিশ্চয়ই ঘন ঘন ইউরিন হওয়া দিয়ে আপনার ডায়াবেটিস ধরা পড়তে পারে। হ্যাঁ, ডায়াবেটিসকে যে ইউরিনের ফ্রিকোয়েন্সি সেটা বেড়ে যেতে পারে। ঘন ঘন ইউরিন হওয়া ইউরিনের ইনফেকশনের লক্ষণ হতে পারে, বিশেষ করে তার সঙ্গে যদি জ্বালা এবং জ্বরের ভাব থাকে, তাহলে ইউরিন ইনফেকশনেও এই ঘন ঘন ইউরিন হওয়া হতে পারে। আবার ছোটদের কতগুলো কিডনির জন্মগত অসুখেও এরকম ঘন ঘন ইউরিন হওয়া বা প্রচুর ইউরিন হওয়া, যাকে আমরা পলিউরিয়া বলি, যে দিনে 3 লিটারেরও বেশি ইউরিন হওয়া, সেরকম থাকতে পারে। তবে কমন কারণের মধ্যে আমরা ইনফেকশন এবং এই ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়ে যাওয়া এটাকে বলবো। আমাদের সঙ্গে একজন লিসনার রয়েছেন 22488085 নমস্কার। হ্যাঁ, কথা বলুন, যিনি আছেন কথা বলুন। না, কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অনুরোধ করব 22488085 আপনি আরেকটি বার ফোন করবেন, সরাসরি কথা বলবেন আমাদের অতিথির সঙ্গে। বলতে বলতে আমাদের সেই লিস্টার এসে গিয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে। ম্যাডামকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, দেখা যাচ্ছে ইউরিন করতে গিয়ে আমার গত 6 মাস বর্তমানে ঠিকই ছিল, 3 মাসের মধ্যে মাঝখানে দেখা যাচ্ছিল কিন্তু মাঝে মাঝে হলুদ হয়ে যাচ্ছে। আর এইটাই সমস্যা হচ্ছিল যে কেন মাঝে মাঝে হলুদ হয়ে যাচ্ছে, এটার জন্য বললে ভালো হয়। এখন কি হচ্ছে তাই? ইউরিন হলুদ হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো ইউরিনের কনসেন্ট্রেশন বেশি হয়ে যাওয়া, অর্থাৎ আপনার যতটা জল খাওয়া উচিত আপনি ততটা জল খাচ্ছেন না। যদি যথেষ্ট পরিমাণ জল খাওয়ার পর ইউরিন সাদা না হয়, ইউরিনের হলুদ অবস্থায় বর্তমান থাকে, তাহলে লক্ষ্য করতে হবে যে কোনো আরও ওষুধ খান কিনা। কোনো কোনো ওষুধ আছে যা আপনার ইউরিনের রং পাল্টে দিতে পারে। তো এই দুটো কমন কারণ। আর যদি এর পরও এই দুটো কারণকে খেয়াল করার পরও যদি না সমাধান হয়, তাহলে ইউরিনের রুটিন পরীক্ষা করতে হবে, করে দেখতে হবে তাতে কোনো অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট বেরিয়ে আসছে কিনা। আরও একজন লিসনার রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। বেলগড়া থেকে লক্ষ্মী মজুমদার বলছি। হ্যাঁ বলছি দাদা দিদি আপনাদের নমস্কার, ডাক্তারবাবুকে নমস্কার জানাই। আপনি প্রবলেমটা বলুন। আমি বলছি যে আমার হাঁটু ব্যথা, হ্যাঁ, কিন্তু আমার সুগার নেই, প্রেশার অল্প হালকা, হ্যাঁ, কিন্তু আমার হাঁটু ব্যথা। এখন ডাক্তার আমি আপনার দেখি ইউরিন জনিত কোনো প্রস্রাবের কোনো সমস্যা আছে কি? না, পেশাবে না, আজকে আমাদের ডাক্তারবাবু যিনি আছেন উনি কিন্তু স্পেশালিস্ট কিডনির সমস্যার জন্য। ম্যাডাম, একটা সতর্কতা ওনাকে দিতে পারি, সেটা হচ্ছে হাঁটু ব্যথার জন্যে বেশি ব্যথার ওষুধ খাবেন না। বেশি ব্যথার ওষুধ, যাকে আমরা অ্যানালজেসিক বলি, সেই অ্যানালজেসিকগুলি কিডনির কতগুলো ক্ষতি করতে পারে। তো সেই সূত্রে ওনাকে একটা সাবধান বার্তা দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা এই বিষয়টাতেও আসবো ব্যথার ওষুধের প্রসঙ্গে। তার আগে একটা কথা বলবো। আপনি একটু আগেই বলেছেন যে যথেষ্ট জল খাওয়া হচ্ছে না। এই যথেষ্ট জলটা ঠিক কতটা? এটা কি ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, বয়স অনুযায়ী ভ্যারি করতে পারে? এই জায়গাটা যদি একটু ডিটেইল। নিশ্চয়ই, সবচাইতে বেশি এইটা ভ্যারি করে যে কে কোন কাজ করছে। ধরুন দিনভর যে কৃষক রোদের মধ্যে মাঠে কাজ করে, তার জল খাওয়ার প্রয়োজন অনেক অনেক বেশি হয়। যে এসি ঘরে বসে কাজ করে, তার শরীর থেকে জল বেরিয়ে যাওয়ার পরিমাণ কম, ঘাম কম হয়, সুতরাং তার জল খাওয়ার পরিমাণ কম হয়। সুতরাং এরকম কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যে সংখ্যাটা দিয়ে আমি বলবো যে এতটা জল খাওয়াটা আপনার জন্য আইডিয়াল। আপনি আজ এসি ঘরে বসে কাজ করছেন, কাল হয়তো রোদ্দুরে ময়দানে পিকনিক করতে গেছেন, সেদিন আপনার জল খাওয়ার প্রয়োজন
অনেক বেশি হবে। জল খাওয়ার পরিমাণ নির্ভর করে যে আমি কি কাজ করছি, আমার শরীর থেকে কতটা জল বেরিয়ে যাচ্ছে তার উপর। কতগুলো অসুখ আছে যেই অসুখগুলোতে আমরা খুব বেশি জল খেতে বলি। যেমন যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে, তাদের আমরা সবসময়ই পরামর্শ দিই প্রচুর জল খান। সেটা হয়তো সাধারণ যা জলের তৃষ্ণা বোধ আপনার, সাধারণত আমরা জল কখন খাই? আমাদের যখন তেষ্টা পায়। সেই তেষ্টার বোধটাকে দমিত করে রাখা নয়, সেই চেষ্টার বোধে রেসপন্ড করা। যখনই আমার তেষ্টা পাচ্ছে, প্রয়োজন মতো জল খাওয়া। আমার কিডনি যদি হেলদি হয়, নর্মাল হয়, সেই জল সে বের করে দিতে পারবে। আর অসুখগুলো যেগুলোতে আমরা জল খেতে বলি, সেগুলো হচ্ছে যদি কিডনিতে পাথর থাকে। একটু আগে একটা অসুখের নাম করছিলাম, পলিসিস্টিক কিডনি ডিজিজ, যার মধ্যে কিডনির মধ্যে বড় বড় সিস্ট হয় এবং সিস্টে জল জমে থাকে। সেই অসুখটারও একটা প্রথম চিকিৎসার হচ্ছে যে তাতে প্রচুর জল খেতে হয়। ইউরিনে যাদের ইনফেকশনের প্রবণতা থাকে, তাদেরও আমরা বলি যথেষ্ট জল খেতে। আসলে জল বেশি খেলে কিডনির যে বর্জ্য পদার্থ বের করতে হয়, সেটা বের করা সহজ হয়, কারণ তা একটা তরল দ্রবণে মিশে বেরিয়ে যেতে পারে। যদি এটা না হয়, তাহলে ছোট ছোট পাথর বা ছোট ছোট কণার মতো তৈরি হতে পারে, যা সুপার স্যাচুরেশন ইন্ডেক্সে পৌঁছলে একটি বড়সড় পাথর হবে। কোনো কোনো প্রেশারের রুগীর যদি হার্টের অসুবিধে থাকে, হার্টের পাম্প করার অসুবিধে থাকে, অর্থাৎ তার হার্টের পাম্প করার ক্ষমতা কমে যায়, তখন ডাক্তার তাকে নুন কম খাওয়ার সঙ্গে সঙ্গে জলও কম খেতে উপদেশ দেন। সেইখানে আপনার সেই উপদেশকে মান্য করতে হবে। যদি আপনার প্রেশার দীর্ঘদিন ধরে থাকে, তাহলে আমি আপনার বয়স বিবেচনা করে বলবো আপনার প্রোঅ্যাক্টিভ হয়ে আপনার কিডনির কতগুলি পরীক্ষা করা দরকার। কিডনির পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি অলরেডি তার যে ফিল্ট্রেশনের ক্ষমতা, পরিষ্কার করার ক্ষমতা, সেটা কিছু কমেছে কিনা। যদি সেটা না কমে থাকে, আপনার কিডনি চমৎকার কাজ করে, আপনার হার্টের পাম্পিংয়ের অসুবিধে না থাকে, তাহলে আপনি যতটা জল আপনার শরীর চাইছে ততটা জল খান। এটার বিষয়ে আপনি যে ডাক্তারকে নিয়মিত দেখান, তার সঙ্গে একবার পরামর্শ করবেন। সৌভিক দাস হাওড়া থেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, ইউরিন করার সময় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, এই সমস্যা কিসের জন্য হচ্ছে, কিভাবে নর্মাল করা যাবে যদি একটু বলেন। জল পিপাসা নর্মাল, কোনো মেডিসিন খাই না, বয়স 25, অনেক বছর ধরে আমার এই সমস্যা রয়েছে। বেশ, যদি 25 বছরের একজন যুবকের ইউরিন পাস করতে বহুক্ষণ লাগে, আমি নিশ্চয়ই তাকে পরামর্শ দেব যে আপনি কোনো নেফ্রোলজিস্টকে দেখান বা ইউরোলজিস্টকে দেখান। আপনার ইউরিন একটা কিডনির ইউএসজি করা প্রয়োজন। আপনার ব্লাডার যে কাজ করে, আমাদের যখন ব্লাডার ভর্তি হয়ে যায়, তখন ব্লাডারের মাসেলগুলো সেই ভর্তি অবস্থাটা সেন্স করে গামছা নিংড়ানোর মতো করে ইউরিনটাকে বের করে দেয়। অর্থাৎ আপনার যদি এই ইউরিন পাবার সময় বহুক্ষণ অপেক্ষা করতে হয়, তাহলে আপনার ব্লাডার মাসেলের কিছু কাজের অসুবিধে থাকতে পারে। এটা একজন বয়স্ক লোকের একটু হতে পারে, তার মাসেলের কাজের ক্ষমতা কমতে পারে, কিন্তু একজন 25 বছরের যুবকের তো কোনোভাবেই হওয়ার কথা না, বিশেষ করে যদি সে কোনো ওষুধ না খায়। তার ক্ষেত্রে ইউএসজি এবং ইউরোফ্লোমেট্রি বলে একটি পরীক্ষা, যাতে আমরা ইউরিনের ফ্লোটাকে একটা গ্রাফের মধ্যে নিয়ে আসতে পারি এবং সত্যিই আপনার সমস্যা হচ্ছে কিনা, আপনার যেটা মনে হচ্ছে সেটার প্র্যাকটিক্যাল এভিডেন্স কতটা আছে, সেটা আমরা মনে করে বলতে পারি, হিসেব করে বলতে পারি। সেই পরীক্ষা করা উচিত। আপনি ইউরোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞ কারোর সঙ্গে দেখা করুন। আমাদের হোয়াটসঅ্যাপে আরও একজন প্রশ্ন করেছেন, জয়ন্ত রায়, দাসপাড়া, রাধা হাউজিং, কলকাতা 152 থেকে লিখছেন, আমার বয়স 47 বছর। আমার প্রশ্ন, নর্মালভাবে টয়লেট হচ্ছে, জ্বালা পোড়া নেই, কিন্তু ইউরিন শেষ হওয়ার পর 5 সেকেন্ড পরে আবার একটু ইউরিন হচ্ছে, মাঝে মাঝে এরকম হয়। আমি কোনো ওষুধ খাই না, শারীরিক সেরকম কোনো সমস্যা নেই, এরকম কেন হয় বললে উপকৃত হব। আপনার ক্ষেত্রেও একটু ওই আল্ট্রাসাউন্ড করতে হবে। আপনার যে বয়স, সে বয়সে
প্রস্টেট একটু বড় হতে শুরু করে। প্রস্টেট বড় হলে সেটা ইউরিন বেরিয়ে আসার জন্য একটা বাধা বা অবস্ট্যাকল হিসেবে কাজ করে। তো এইটা একটু হয়েছে কিনা দেখে নেওয়া দরকার। যদি এটা নর্মাল থাকে তাহলে আপনারও একটু ইউরোফ্লোমেট্রি করলে ভালো হয়। আমাদের সঙ্গে লিসনার রয়েছেন ফোনে। নমস্কার। নমস্কার হ্যাঁ। ডাক্তারবাবু, আমি বাউরিয়া থেকে শান্তনু ঘোষ বলছি। হুম হুম। আচ্ছা, আমার 1.5 বছর আগে কিডনিতে একটা ছোট পাথর হয়েছিল 3 মিমি। ওটা ওষুধের দ্বারাই গলেছিল, কিন্তু এখন আপাতত কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কতটা পরিমাণ জল খাওয়া দরকার সারাদিনে? আমার 42 বছর বয়স। আপনার যে এটাতে একটা কথা হলো, যাদের পাথর হবার প্রবণতা থাকে তাদের বারবার পাথর হতে চায়। সেই জন্য আগের পাথরটি ছোট ছিল, নিজে থেকে বেরিয়ে গেছে, পরে যে কোনো বড় পাথর হবে না তার কিন্তু গ্যারান্টি নেই। আপনাকে যথেষ্ট পরিমাণ জল খেতে হবে। আগে যে বলেছি সেটা আপনার দিনের অ্যাক্টিভিটির ওপর নির্ভর করবে। সাধারণত আমরা 3-4 লিটার জল খেতে বলি। কোনোদিন আপনি যদি বেশি কাজ করেন, বেশি ছোটাছুটি করেন, রোদে গরমে দৌড়দৌড়ি করেন, সেদিন আপনার বেশি জল খেতে হবে, অনেকটাই বেশি। আর যদি আপনার শান্ত হয়ে বসে থাকাই থাকে তাহলেও ন্যূনতম 3 লিটার জল খাবেন। আমাদের ফেসবুকে অভিশঙ্কা গঙ্গোপাধ্যায় প্রশ্ন করছেন, সিকেডি স্টেজ Chronic- 3 ক্রনিক moderate, কিডনি ডিজিজ কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? স্টেজ 3 ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 3 মানে আপনার কিডনির কাজের ক্ষমতা শতকরা 60 থেকে 30-এর মধ্যে চলে এসছে। আমরা এটাকে বলতে পারি যে কিডনির কাজের যে যতটা শতাংশ কাজ করলে আমরা সুস্থ থাকব, সেইখানে কিডনির কাজে একটা সিরিয়াস বাধার তৈরি হয়েছে। এটা কেবলমাত্র যে কিডনিকেই অ্যাফেক্ট করবে তা নয়, এই স্টেজ থেকেই যদি আপনার প্রেশার থাকে, সুগার থাকে, এই স্টেজ থেকেই সেগুলো যদি ভালোভাবে কন্ট্রোল না করেন কিডনির অসুখ দ্রুত এগোবে। আমাদের এই স্টেজিংটা করাই হয় এই জন্য যে এই সচেতনতাটা তৈরি হয় যে স্টেজ 3-তে আছে, তার মানে এখন আমার এইটা দ্রুত বেড়ে যাওয়ার যা যা সম্ভাবনা সেগুলোকে আমি প্রতিরোধ করব। অর্থাৎ প্রেশার সুগার কন্ট্রোল করব, আমার খাবার নিয়ন্ত্রণ করব। এই স্টেজের যেটা স্টেজ 3A আর Bতে ভাগ করা হয়, যেটা 45 থেকে 30 আরও কমে গেল, সেই স্টেজে গিয়ে নানান রকম ভ্যাকসিন নিয়ে নেব। তার কারণ কিডনির অসুখে যারা ভোগেন তাদের প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে। সেই জন্য তাদের আমরা বয়স্ক লোকেদের যেমন নিউমোনিয়া কিংবা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিই, এই স্টেজ 3Bতে আমরা নিউমোনিয়া আর এর ভ্যাকসিনও দিতে শুরু করি। এদের রক্ত পরীক্ষা করতে হবে যে রক্তাল্পতা তৈরি হচ্ছে কিনা। কিডনির একটা জরুরি কাজ হলো রক্ত তৈরি করা। রক্তাল্পতা হলে সেই রকম ওষুধ, আয়রন অথবা এরিথ্রোপয়েটিন ইনজেকশন, সেটা দিতে হবে। যদি রক্তাল্পতা কারেক্টেড না হয় তাহলে হার্টের ওপর তার খারাপ এফেক্ট থাকবে। এই অবস্থায় কিডনির এমন অসুখ যে যতক্ষণে সেটা ডায়ালিসিসে পৌঁছয় তার থেকে অনেক আগেই তাতে হার্টের নানান রকম সমস্যা তৈরি হতে থাকে। অর্থাৎ আমরা বলি এন্ড স্টেজ রিনাল ডিজিজ বা ডায়ালিসিস, প্রি ইএসআরডি স্টেজ, এটা হচ্ছে প্রি ইএসআরডির একটা ধাপ। সেই ধাপে আস্তে আস্তে কার্ডিওভাস্কুলার সমস্যাগুলো অ্যাপিয়ার করতে থাকে। অর্থাৎ এই স্টেজে কেউ হার্ট ফেলিয়ার নিয়ে চলে আসতে পারেন, কারুর ইস্কেমিক হার্ট ডিজিজ হতে পারে। সুতরাং এই স্টেজ থেকে আমরা যাদের এই অসুখটা আছে তাদের বলি কিডনি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থাকতে। ফোনে কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হুম, আমি একটু আগে এসেছিলাম, লক্ষ্মী মজুমদার। আমার হাজবেন্ডের সারা রাত্রি ঘুমোয় না, সারা রাত্রি শুধু বাথরুম করে। কিন্তু দিনের বেলায় বাথরুমটা যখন ঘুমায় তখন দিনের বেলা বাথরুমটা কম হয়। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি বলতে পারবেন কিসের জন্য হচ্ছে এটা? আমার অনুমান আপনার হাজবেন্ড বয়স্ক মানুষ,
দুটো তিনটে কারণে রাতে ইউরিনের প্রবণতা বেড়ে যায়। একটা প্রোস্টেট বেড়ে যাওয়া, আর কিডনির অসুখ থাকলেও তারা তুলনামূলকভাবে রাতের দিকে বেশি ইউরিন করেন। এই যে ক্রনিক কিডনি ডিজিজ আগেই জিজ্ঞেস করেছিলেন না একজন শ্রোতা, তো সেটা শুনেছেন নিশ্চয়ই যে ক্রনিক কিডনি ডিজিজ বলে একটা অসুখ হয়, যাতে কিডনি ধীরে 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 খারাপ হয়। সেই অসুখটায় আপনার রাতে ইউরিন হওয়ার প্রবণতা বেশি থাকে দিনের তুলনায়। ফেসবুকে আমাদের প্রশ্ন রয়েছে একটা। সুদীপ্ত বাগ জানতে চেয়েছেন রাজবলহাট থেকে, আমার একটা প্রশ্ন যে কুলত্ব কলাই এটা ইউরিনের পক্ষে কতটা কার্যকর বা উপকারী? এইবার আমাকে বলতেই হবে, আমি জানি না। অসীম সেন ফেসবুকে প্রশ্ন করেছেন, ডক্টর ম্যাডাম এবং পর্ব পরিচালক দাদা দিদি ভাই, আপনাদের নমস্কার। আমার সুগার নেই, ব্লাড প্রেশার, থাইরয়েডের অসুখ আছে এবং ঔষধ খেতে হয়। প্রতি রাতে আমাকে 2 থেকে 3 বার টয়লেট যেতে হয়। এটা কি নর্মাল? আমার বয়স 56 বছর। বলছি, 2বার ইউরিন করতে যাওয়া তো একদম নর্মাল। আমরা ওই ম্যাক্সিমাম 3বার ধরতে পারি। তারপর যদি আপনার যে বয়স, আপনার প্রেশার আছে, তো একবার কিডনির ছবিটা করে নিন। ওইটা করলে জানা যাবে যে আপনার প্রস্টেটও একটু বড় হয়েছে কিনা। আমরা কিন্তু কিডনির অসুখগুলো একটা কম্পাউন্ড অসুখ, বুঝলেন? এই যে ডায়াবেটিসে বলছি, ডায়াবেটিসের কিডনির অসুখ, সেটাতে যেমন প্রোটিন বেরোনোও একটা অসুখ, তেমনি ভেবে দেখুন যে বয়সে রুগীদের ডায়াবেটিস হচ্ছে, কিডনির অসুখ হচ্ছে, সেটা তো তার প্রস্টেট বড় হয়ে যাওয়ারও বয়স। অর্থাৎ প্রস্টেট যদি ইউরিনের রাস্তাটা আটকে দেয়, ইউরিনের গতিটা যদি রুদ্ধ হয়, সেইখানে ইউরিন জমবে, তাতে ইনফেকশন হতে পারে, তাতে নানান রকম সম্ভাবনা তৈরি হয়। আপনার প্রেশার সুগার থাকলে যেমন বলেছি যে একবার কিডনির পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এবং এই পরীক্ষার ইয়েটা কখন বেড়ে যাবে? যত বেশি দিন ধরে আপনার প্রেশার সুগার আছে। আপনার যদি 10 বছর ধরে প্রেশার থাকে, অবশ্যই হার্ট কিডনির দিকে তাকাতে হবে। যদি 10 বছর ধরে সুগার থাকে, তাহলেও হার্ট, কিডনি, চোখ এদের দিকে তাকাতে হবে। সরাসরি চলে যাব ফোনের প্রশ্নে। হ্যালো। নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। আমি বলছি, আমার ম্যাডামের কাছে আমার প্রশ্ন হলো কে যে বলছেন, কোথা লাইফস্টাইল থেকে কিরকম বলছেন? এবং কি ধরনের খাবার দাবার খেলে পরে ভবিষ্যতে কিডনি রোগ হবে না, আর যোগ ব্যায়াম কি কিডনিকে ভালো রাখতে পারে? কে বললেন, তো কোথা এই থেকে বললেন? আমি ব্যারাকপুর থেকে মধুপাল বলছি। আপনার প্রথম প্রশ্নটা একটু রিপিট করুন। হ্যাঁ, মানে কি লাইফস্টাইল কিরকম এবং কি ধরনের খাবার খেলে পরে ভবিষ্যতে কিডনির রোগ হবে না, আর যোগ আচ্ছা, ব্যায়াম কি কিডনিকে সুস্থ রাখতে পারে? বেশ বেশ। প্রথম প্রশ্নটা চমৎকার। আমাদের লাইফস্টাইলের কিডনির অসুখের ওপরে প্রচুর প্রভাব আছে। আমরা এই লাইফস্টাইলটা কীরকম হবে আমাদের? আমাদের লাইফস্টাইলের মধ্যে যে একটা সহজ ভাব এবং স্বাভাবিক ভাব, এইটা থাকার দরকার। অর্থাৎ আপনার যে খাওয়া দাওয়া হবে, সেটা আপনার দেশের জলবায়ুতে যা খাওয়া দাওয়া করলে আপনি সুস্থ থাকেন, সেটাতে যখন আপনার কিডনি সুস্থ আছে, তখন ভাত ডাল তরকারি মাছ কোনো কিছুতেই আপত্তি নেই। কিন্তু অনেক তেল ঘি, জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন। মোটা হয়ে যাওয়া অ্যাভয়েড করবেন। সারা দিন বসে কোথাও কাজ করছেন, বাড়ি ফিরে এসেও সেই মোবাইল ঘাঁটছেন, বসে বসে মোবাইলে সার্ফ করছেন। সেটা না করে বাড়ি ফিরে এসে একটু হাঁটুন। দিনে অন্তত 40-45 মিনিট হাঁটুন। যেটুকু মেদ জমছে সেটাকে ঝরিয়ে দিন। আমাদের আগে অনেক লোক সাইকেলে চলাচল করতেন। সাইকেলে যে যাওয়া, সেটা একটা চমৎকার এরোবিক এক্সারসাইজ, যেটা এখন আপনারা হারিয়ে ফেলেছেন, কারণ আপনারা বাইকে যান। দ্রুততা চাই, গতির সঙ্গে সঙ্গে আমরা শরীরের অনেক জিনিস হারিয়ে ফেলছি। তাহলে প্রথম জিনিস হলো ওয়েট রিডাকশন লাইফস্টাইলের। দ্বিতীয় লাইফস্টাইলের জিনিস হলো আমাদের কি কি নেশা আমরা অ্যাভয়েড করব। এক, আমরা স্মোকিং একেবারেই করা যাবে না। স্মোকিং কিডনির জন্য ভীষণভাবে ক্ষতিকারক। স্মোকিং বন্ধ করতে হবে। অ্যালকোহলও একেবারে লিমিটেড বা না খেলে ভালো হয়। যা আমি না খেলে ভালো হয় বলি, যারা খুব অ্যালকোহল অনুরাগী তারা হয়তো একেবারে না খেলেও খুব সীমিত মাত্রায় খান, খুব কম খান, যাতে আপনার
অ্যালকোহল, ইউরিক অ্যাসিড, মেদ বৃদ্ধি এবং আপনার লিভারের ক্ষতি না করতে পারেন। আমাদের অঙ্গগুলো আসলে ভীষণ একটা আরেকটার সঙ্গে সম্পৃক্ত। এই যে স্মোকিং, সে কিডনিরও ক্ষতি করবে, হার্টেরও ক্ষতি করবে। এই যে অ্যালকোহল, সে লিভারেরও ক্ষতি করবে, আবার ইউরিক অ্যাসিডও বাড়াবে এবং আরও অনেক ক্ষতি করবে। সুতরাং এই নেশাগুলোর কবল থেকে, আর বাকি অন্য নেশাগুলো তো বললামই না, সেগুলো আরও খারাপ হতে পারে, তো সেগুলো থেকে বাইরে আসুন, এক্সারসাইজ করুন, যোগ ব্যায়াম বা যেটা আমরা বলি মেডিটেশন, সেটা আমাদের মানসিক স্ট্রেস রিলিভ করতে সাহায্য করে। এবং এই যে মেন্টাল স্ট্রেস রিলিভ করা, তার সঙ্গে আমাদের শরীরের বিভিন্ন রকম হরমোন বেরিয়ে আসা, ব্লাড প্রেশার বাড়া কমা ইত্যাদির খুব সম্পর্ক আছে। আর কিডনি তো ব্লাড প্রেশার বাড়লে খুবই রেসপন্সিভ একটা অর্গান, যে ব্লাড প্রেশারকে মোটেই ভালো চোখে দেখে না। সুতরাং এইটারও একটা ভূমিকা রয়েছে। মুহূর্তে একজন প্রশ্ন রেখেছেন সুবীর চট্টোপাধ্যায়, জানতে চাইছেন আমার ইউরিন লং গ্যাপে পাস হয় এবং ফেনা হয়, কি করব বুঝতে পারছি না। ইউরিনের একটা রুটিন পরীক্ষা করবেন, আর যেটা করবেন সেটা হচ্ছে সুগার প্রেশার আছে কিনা সেটা বলবেন। বারবারই বলছি, এই দুটো সবচাইতে কমন ক্রনিক কিডনি ডিজিজের কারণ। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পরিবারে কারুর কিডনির অসুখ আছে কিনা, তাদেরও কিডনির অসুখের প্রবণতা হতে পারে। আরও একজন প্রশ্ন রেখেছেন ফেসবুকে, ডায়াবেটিক পেশেন্টদের ক্রিয়েটিনিন কিভাবে কন্ট্রোল রাখা যায়? প্রথম তো সুগার কন্ট্রোল করে, ডায়াবেটিস যদি বেশ কিছুদিন থাকে, ধীরে ধীরে প্রেশারও বাড়তে শুরু করে, প্রেশার কন্ট্রোল করে। 3 নম্বর হচ্ছে খাবার দাবার। সুগার কন্ট্রোলেও খাবার দাবারের ভূমিকা আছে, প্রেশার কন্ট্রোলে নুন কম খাওয়ার খুব বড় ভূমিকা আছে। খাবার দাবার এবং খাবার দাবারের ডায়াবেটিসের সঙ্গে আসলে এই অসুখগুলো কেউ একলা আসে না, এটা একটা মেটাবলিক অসুখ। হ্যাঁ, মেটাবলিক অসুখ মানে আমাদের শরীরের সব মেটাবলিজম গন্ডগোল। সুগারের মেটাবলিজম গন্ডগোল হলে লিপিডের মেটাবলিজম আমি খুব ভালো আছি বলবে না, লিপিডের মেটাবলিজমও গন্ডগোল। সুতরাং আপনার তেল ঘির খাওয়া বারণ বা কম হয়ে যাবে। এবং রেড মিট খাওয়া, আমরা প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েটের কথা খুব কিডনির অসুখে শুনি বা বলি, এটা অনেকটা বিদেশি বইপত্র থেকে এসছে, ওরা আমাদের থেকে অনেক বেশি প্রোটিন খান। কিন্তু প্রোটিনের সবটুকুই যে অপকারী তা নয়, প্রোটিন আমাদের শরীর এবং সেল তৈরির ইউনিট, সুতরাং প্রোটিন বন্ধ নয়। ডায়াবেটিসের রুগীদের অনেকে প্রোটিন বন্ধ করে দিয়ে তাদের দুর্বল করে দেন। প্রোটিন লাগবে সীমিত মাত্রায়, এবং কোনগুলি কিডনি ফ্রেন্ডলি প্রোটিন সেটা আপনাকে মাথায় রাখতে হবে। যেটা ডিমের সাদা কিডনি ফ্রেন্ডলি প্রোটিন, মাছ কিডনি ফ্রেন্ডলি প্রোটিন, কিডনি পছন্দ করে না যার প্রোটিন, সেটা হচ্ছে রেড মিট, যা আমরা সকলেই হয়তো খুব রসিয়ে রসিয়ে খাই। তো সেই খাওয়ার সংযম করতে হবে। রেড মিট যার ক্রিয়েটিনিন বেশি তার একদমই বন্ধ, যার হলেও হতে পারে বেশি তার খুবই অবরে সবরে রেড মিট খেতে হবে। লিসনার রয়েছেন আমাদের ফোনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি মহাশয় থেকে কিষেন শেখর ঘোষ বলছি। বলুন। হ্যালো স্যার, আমার ম্যাডামকে সশ্রদ্ধ প্রণাম। আর বলছি যে আমি কিছুদিন আগে আমার ইউরিনে একটু ক্যাথিজার লাগিয়েছিলাম, ওটা খুলে দেওয়ার পর একটু ইউরিনে ব্লাড আসছে। আর ইউরিন মোটামুটি ডাক্তারবাবু বলেছিলেন ভালো বেশি করে জল খেতে, ইউরিনটা খুব একটা খারাপ হচ্ছে না, তবে এইটা একটু আছে। আর আমার শোয়ার সময় ভরা পেটে খেলে একটু কাশিটা হচ্ছে ভয়ানক। আর একটু ওঠার পর আর শোবার সময় আর সকালে ওঠার পর আমি ঠান্ডায় খুব প্রোটেকশন করি, গরম জল একদম স্নান করি না, রোদ্দুরে জলে স্নান করি। একটু যদি পরামর্শ দেন ভালো হয়, ধন্যবাদ। আপনার বয়স কত বলবেন? আপনার বয়স কত বলবেন? আমার বয়স বলছি স্যার, আমার বয়স হচ্ছে 67। বেশ। আপনি যদি ওই যেটা প্রথমে কিডনির সমস্যা নয় যেটা, সেটাতে একটু বলে দিয়ে নিই। আপনি যে বলছেন আপনার ভরা পেটে শুলেই কাশি হয় বা সকালবেলা উঠলে কাশি হয়, আপনি স্মোকার যদি থেকে থাকেন, অনেক দিন ছেড়ে দিয়েও থাকেন কিন্তু 20 বছর স্মোক করেছেন, তাহলে ওই সকালবেলার কাশিটা থেকে মুক্তি পাওয়া খুব মুশকিল। বারবার ভাপ নিন, চেষ্টা করুন এখন ধোঁয়া ধুলো এবং স্মোক থেকে দূরে থাকতে, এবং মাস্ক ব্যবহার করুন। যেটা ভরা পেটে খেলে কাশি হচ্ছে, তার জন্য খাওয়া এবং শোয়ার মধ্যে গ্যাপটা বাড়িয়ে দিন। অর্থাৎ আপনি 8টা সাড়ে 8টায় ডিনার করে নিন, 10টা সাড়ে 10টায় শুতে যান, আপনি আর ভরা পেটে শুতে যাবেন না।
দ্বিতীয় যেটা বলেছেন, আপনার ইউরিনে ক্যাথেটার করতে হয়েছিল, সেটা কি কারণে হয়েছিল সেটাও জরুরি। আর আপনার এই যে ক্যাথেটার করার পর একটা লোকাল ইনজুরি হয়, যার জন্য একটু ব্লিডিং হতে পারে, সেটা ক্যাথেটার সরিয়ে দেওয়ার পর যদি ইউরিনের ফ্লো ভালো থাকে, আপনি জল খেলে ডাক্তারবাবু যেমন বলেছেন পরিষ্কার হয়ে যাওয়ার কথা। যে কারণে আপনাকে ক্যাথেটার লাগাতে হয়েছিল সেটা এখানে গুরুত্বপূর্ণ। আপনি যে ডাক্তারবাবুকে দেখান তার সঙ্গে পরামর্শ করুন। আমরা অনেকক্ষণ থেকে আলোচনায় রয়েছি ডাক্তার ম্যাডাম। একটু আগে আপনি বলেছেন যে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের প্রবলেম অনেক ক্ষেত্রে কিডনির সমস্যারও কারণ হতে পারে। মহিলাদের ক্ষেত্রে বয়সের সঙ্গে সঙ্গে এটা কি রকম ভাবে প্রভাবিত করে মহিলাদের ক্ষেত্রেও এই যে হরমোনটা মহিলাদের একটা বয়সের পর মেনোপজ হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হরমোনের প্রোফাইলটা চেঞ্জ করে যায়। এই হরমোনগুলোর একটা প্রোটেক্টিভ এফেক্ট ছিল আমার শরীরে। এই হরমোনগুলো আমাদের ইউরিনের যে রাস্তাটা, মহিলাদের ইউরিনের রাস্তা এবং যেটা ভেজাইনাল ক্যানাল, তার রাস্তাটা আর কি খুব কাছাকাছি, এবং মানে একটা থেকে আরেকটা ইনফেকশন চলে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তো ওই ইউরোজেনিটাল ট্র্যাক্ট আমরা বলি, মানে ভেজাইনাল রাস্তাটাকে বলে জেনিটাল ট্র্যাক্ট, সেইটার যে সেলের লেয়ারিং, যা প্রোটেক্টিভ লেয়ারিং থাকে, সেগুলো চেঞ্জ করে যায়। সেগুলো চেঞ্জ করে যায় মানে সেগুলো মোর ভালনারেবল ফর ইনফেকশন হতে পারে। ইউরিন ইনফেকশন যেটা, তার প্রবণতা অনেক সময় বয়স্ক লোকেদের বেড়ে যায়। এবং ওই যে আমাদের দেশে তো সন্তান জন্মাবার পর ঠিকমতো যে অ্যাবডোমিনাল এক্সারসাইজ বা সেগুলোর পরামর্শ সবসময় যে মায়েরা পান তা নয়। সুতরাং তাদের ওই বয়সে একটু ইউটেরাসটা নেমে আসা, প্রোল্যাপস হওয়া ইত্যাদি হয়ে একটা অবস্ট্রাকশনও ওইখানে তৈরি হতে পারে, বারবার ইউরিন ইনফেকশন। সেই জন্য এই বয়স্ক মহিলাদের হতে পারে। রাস্তাটা ছোট বলে ট্র্যাক্টটা আরও বেশি এটা ওপর দিকে উঠে যেতে পারে বা ওপরে ইনফেকশন হতে পারে। আচ্ছা, আরেকটা ফেজও ইম্পর্টেন্ট এখানে, এটা এই যে অবস্থাটা বললাম মহিলাদের জীবনের, এই প্রেগনেন্সির সময়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রেগনেন্সির সময় ইউরিনে ইনফেকশন বাড়তে পারে, আর প্রেগনেন্সির সময় গোটা ইউরেটারটাই ডাইলেটেড থাকে বলে ইউরিনে ইনফেকশন হলে সেটা উপরে উঠে গিয়ে কিডনিটাকে ছুঁয়ে ফেলতে পারে, উইচ ইজ মানে সেটা আর কি খুব সিরিয়াস ইনফেকশনে টার্ন নিতে পারে, আর তার প্রভাব বাচ্চার উপরও পড়তে পারে। এইটা একটা মেয়েদের জীবনের দুটো ফেজের যে বিশেষ ইয়ে আছে। এর থেকে প্রোটেক্টিভ মেজার কি নেওয়া যেতে পারে, আসবো সেই প্রশ্নে। তার আগে শুনে নেব, আমাদের লিসনার রয়েছেন ফোনে 22488085 নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আমার দুটি প্রশ্ন। এক হচ্ছে, নিয়মিত যদি নিরামিষ খাদ্য খাওয়া যায় তাহলে কি কিডনি ভালো থাকবে? আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি মেডিটেশন করি নিয়মিত, সেটা কি কিডনি ভালো রাখার ক্ষেত্রে কোনো সাহায্য করবে? আমি বোধহয় দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগেই দিয়েছি, সুতরাং পুনরাবৃত্তি করলাম না। কিন্তু আপনি এই যে বললেন নিয়মিত নিরামিষ যারা খান, যে অঞ্চলের মানুষ, আমি কিন্তু শুনিনি সেখানে কিডনির অসুখ একেবারে চলে গেছে। সুতরাং এই ধারণার যে সম্পূর্ণ সত্য তা নয়। এর আগেই আমরা বলেছি যে প্রোটিন খাওয়া কিডনির জন্য আমরা অনেক সময় একটা জেনারেল উপদেশ দেওয়া হয়, কিডনি খারাপ হয়ে গেছে একদম প্রোটিন খাবেন না। না, প্রোটিন আমাদের বডি বিল্ডিং ইউনিট, প্রোটিন আমাদের লাগবে। এটা আমাদের খাদ্যাভ্যাস অনুযায়ী কেউ নিরামিষ প্রোটিন খায়, কেউ আমিষ প্রোটিন বেশি খায়। যেখানে জলে জঙ্গলে মাছ বেশি হয় সেখানে লোক মাছ খায়, হাঁস মুরগি পালে ডিম খায়। যেখানে লোক শাক পাতা এবং দুধ, ছানা, পনির থেকে প্রোটিন সংগ্রহ করার, সেখানে মানুষ সেটা থেকে প্রয়োজনীয় প্রোটিন সংগ্রহ করে নেয়। এর কোনোটাই অ্যাবসলিউট নয়। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যে প্রোটিনগুলো, যেমন আগে বললাম রেড মিট, তা আমাদের শরীরে অ্যাসিড জাতীয় জিনিস খুব বেশি তৈরি করে। কিডনি যখন অসুস্থ হয় তখন ওই অ্যাসিড বের করার ক্ষমতা কিডনির কমে যায়, সেটা কিডনির জন্য একটা চাপ। সেই জন্য আমরা বলি যাদের কিডনির অসুখ তারা এইটা মিশ্র ডায়েট গ্রহণ করতে পারেন। তারা যেমন কিডনি ফ্রেন্ডলি প্রোটিন হিসেবে ডিমের সাদা খাবেন, তেমনি রেড মিট অ্যাভয়েড করবেন। মাছ খেতে আপত্তি নেই, কিন্তু
তেমনি আবার অনেক পরিমাণ মাছ, অনেক পরিমাণ মাংস একই দিনে সব রকমের চর্বচোষ্য লেজ্জ পেয়েও এটা খাবেন না। সো একটু সিম্পল লিভিং, একটু কম তেল ঝাল মশলার খাওয়া দাওয়া। আমাদের প্রচুর ফোন ঢুকছে, ফেসবুকে মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, সবাই প্রশ্ন করতে থাকুন, আমরা আমাদের অতিথির সঙ্গে কথা চালাতে থাকি। যিনি লাইনে এসেছিলেন তিনি এই মুহূর্তে নেই, তবে অরিত্র সাহা ফেসবুকে প্রশ্ন করছেন, আমার বয়স 21, জিম যাই নিয়মিত 3 মাস যাবত, ক্রিয়েটিন নেওয়া উচিত কি? শীতকালে কি 3 থেকে 4 লিটার জল খাওয়া উচিত? এর আগেই জল খাওয়ার প্রশ্নে বলেছি, জল যেরকম পরিশ্রম করবেন সেরকম খাবেন। আপনার যদি শীতকালেও ঘাম ঝরানো এক্সারসাইজ করেন, জলের প্রয়োজন 3-4 লিটার হতে পারে। যারা জিমে যান তাদের আমি সবসময়ই বলি বেশি জল খান। জিমে গেলে ক্রিয়েটিনিন করাতে হবে কিনা? ক্রিয়েটিনিন আসলে শরীরে কোথা থেকে আসে জানেন? আমাদের মাসল থেকে। যদি আমি মাসলগুলোকে খুব বেশি খাটাই তাহলে মাসলগুলো অল্প স্বল্প ভেঙে চুরে ছিঁড়ে যায় এবং ক্রিয়েটিনিন একটু বাড়ে। সেই জন্য জিমে যারা যান তাদের ক্রিয়েটিনিন একটু বেশি মাসল মাস থাকার জন্যেও হতে পারে, অথবা যদি খুব স্ট্রেনুয়াস এক্সারসাইজ করে তাদের একটু ক্রিয়েটিনিন বাড়তে পারে। তাতে বিশেষ ভয় থাকে না। ভয় থাকে আপনাদের জিমের মাস্টারমশাইরা একটা ভয়ানক হাই প্রোটিন আপনাদের খেতে দেন। আমি বারবার আপনাদের মতো অল্প বয়সী তরুণদের, এটা আমাদের সময় ছিল না, আপনারা হঠাৎ আবিষ্কার করেছেন যে এক্সারসাইজ করলে যে ভালো থাকা যায় তা তো বড়রা বলেই, এক্সারসাইজ করে বেশ দেখতে সুন্দর টুন্দর হওয়া যায়, মহিলা মোহন হওয়া যায় বোধহয়। তো আপনারা আবিষ্কার করেছেন যে আমাদের প্রোটিন খেয়ে মহিলা মোহন হতে হবে। এর ধাক্কায় কিন্তু আমি অনেকগুলি তরুণকে দেখেছি, তারা বেশি ক্রিয়েটিনিন নিয়ে এসছেন, তাদের আমার চিকিৎসা করতে হয়েছে, ওই প্রোটিন খাওয়া বন্ধ করতে হয়েছে। আমার সতর্কবাণী, অতিরিক্ত প্রোটিন খাওয়ার দরকার নেই। আপনার মাসলগুলিকে অতিরিক্ত বৃদ্ধি করারও দরকার নেই। যা সুস্থ, যা স্বাভাবিক তাতেই থাকুন না। হোয়াটসঅ্যাপে প্রশ্ন রয়েছে, হাওড়া থেকে রঞ্জন লিখছেন, খাবার খাওয়ার কতক্ষণ পরে জল খাওয়া উচিত? আবারও বলছি, এটাও আমি জানি না। আমরা জল যেটা করতে পারেন, একটা লজিক্যাল উত্তর হলো যে খাবারের মধ্যে জল খেলে আপনার খাবার খিদেটা খানিকটা কমে যেতে পারে। আপনি যদি ডায়েটে থাকেন তাহলে খাবার অনেকটা আগে জল খেয়ে নিন অনেকটা, তাতে একটু হয়তো আপনার আমাদের পেট যে ভরে যায়, ডিস্টেন্ডেড হয়, মাথা তার একটা সংকেত পায়, তখন মাথায় ক্ষুধাবোধের যে জিনিসটা থাকে সে বলে আর খেতে হবে না, থাক। তো যারা ডায়েট করেন তারা অনেক সময় বলেন অনেকটা জল খেয়ে তারপরে খাবার খান। এর কোনো স্বাস্থ্য সূচক বা স্বাস্থ্য পরিমাপক নেই যে কতক্ষণ বাদে জল খেলে আপনার কিডনি ভালো থাকবে, কত আগে খেলে কিডনি খারাপ থাকবে। ফেসবুকে আমার ফোনে ফোনে একজন আছেন। আছে, হ্যাঁ। নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার। বলুন। আমি উত্তর 24 পরগনার শ্যামনগর হাসিয়া দাসপাড়া থেকে ভীম প্রামাণিক বলছি। বলুন। আমার বয়স 60 বছর। আমার প্রেসারও নেই, সুগারও নেই। আমরা মানে কড়া কাজ করি রাজমিস্ত্রি লাইনে। বেশ, আপনার আমি প্রশ্নটা জল খাই 24 ঘন্টায় 5 থেকে 6 লিটার। আমি কোনো নেশাপান করি না। অনেকে বলে এই 5-6 লিটার জল খেলে কিডনির উপরে চাপ সৃষ্টি করে। তা আমার ডাক্তার ম্যাডামের কাছে জিজ্ঞাসা, তারা যে এই কথাগুলো বলে এটা কি সত্যি? বেশ, না, আপনি দিব্যি সুস্থ আছেন এবং যে কাজ করেন রাজমিস্ত্রির কাজ, অনেকক্ষণ রোদে গরমে থাকতে হয়, সুতরাং প্রচুর জল খান, তাতে কোনো আপত্তি নেই। যদি 5-6 লিটার জল মেপে খাচ্ছেন, 5-6 লিটার জল, আমরা অনেক সময় যখন এরকম বলি না 5-6 লিটার জল খাই, তখন আমরা অ্যাকচুয়ালি মেপে বলি না। আপনি কি মেপেই 5-6 লিটার জল খাচ্ছেন? আপনার কিডনি সুস্থ থাকলে 5-6 লিটার জল খেলেও বের করে দেবে, তবে ইউরিনও ওরকমই বেশি হবে, আপনাকে অনেকবার ইউরিন করতে যেতে হবে। আমাদের ফেসবুকে অনেকক্ষণ ধরে প্রশ্ন রেখেছেন, অনেকক্ষণ হয়ে গেল। বিপ্লব মিস্ত্রি লিখেছেন শ্যামনগর থেকে, শীতের সময় ইউরিন ইনফেকশন কি কমন সমস্যা?
শীত বা গরম বলে নয়, গরমের দেশে আছেন কি শীতের দেশে আছেন। যদি আপনি শীতের সময় আপনার যে রকমের পরিচ্ছন্নতা রাখা দরকার আপনার ইউরিন করার জায়গায়, সেই পরিচ্ছন্নতাগুলো অবলম্বন না করেন, এক জামা কাপড় দীর্ঘক্ষণ পরে থাকেন, সেটাতে অসুবিধে হতে পারে। আর এমনিতে তো গরমকালে লোকালি র্যাশ হওয়া এবং জলের কম হলেই ইউরিনে জ্বালাবোধ হওয়া, ইনফেকশন হওয়া বেশি হয়। শীতকালের চেয়ে গরমকালেই হওয়ার সম্ভাবনা আমাদের মতো গরম দেশে বেশি। হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন এম পাল, তামিলনাড়ু থেকে, বয়স 30 বছর। After passing urine, some burning sensation is there for 5 to 10 minutes in the urine passage region sometimes. Minimum 2 liter water intake per day, not in any specific medicine. Ultrasound in lower abdomen once showed very mild infection. আপনার ব্লাডারে ইনফেকশন থাকতে পারে, যাকে সিস্টাইটিস বলে। ছেলেদের যে কোনো রকম ইউরিন ইনফেকশন হলেই গোটা ট্র্যাক্টের ছবি হওয়া দরকার। মেয়েদের ইউরিন ইনফেকশন যেমন বেশি প্রবণতা থাকে, তার কারণ প্যাসেজটা শর্ট এবং স্ট্রেট, ছেলেদের কিন্তু তা নয়। আপনি যেটা বলছেন, এই যে বার্নিং থাকে এবং 2 লিটার জল, প্রথমে আপনি চেষ্টা করুন প্রচুর পরিমাণ জল খেতে। প্রচুর পরিমাণ মানে আপনার ক্ষেত্রে 3 লিটার 3.5 লিটার। তাতে সমস্যা না মিটলে আপনি ইউরিন কালচার করান এবং ওই সিস্টাইটিস, ক্রনিক সিস্টাইটিস আছে কিনা দেখুন। সেটা ইউরোলজিস্টের কাছে যেতে হবে, তার পরামর্শ শুনতে হবে। ফেসবুকের প্রশ্নে আসি। আমার সুগার আছে, জয়ন্ত দাস লিখছেন, আমার সুগার আছে, ছানা দুধ খেতে ভালোবাসি, সপ্তাহে কতটা পরিমাণে খেতে পারি? বয়স 48 বছর। এই পরামর্শের সঠিক উত্তর, আপনার বাকি যে জিনিসগুলো ক্যালোরি সরবরাহ করছে সেগুলো কীরকম খান সেগুলো মিলিয়ে ডায়েটিশিয়ানকে জিজ্ঞেস করুন। কিডনির ক্ষেত্রে এই যে দুধ খাওয়া, এটা পরিমাণ আমরা সীমিত করে দিই যখন কিডনির কাজ কমে আসতে থাকে। হয়তো একেবারে বন্ধ করি না, আমরা কিডনি ওটা বেঁধে দিই, কারণ দুধে যথেষ্ট পটাশিয়াম থাকে। শুরুতে একজন প্রশ্ন করেছিলেন সিকেডি স্টেজ 3 কি করব, তো ওই স্টেজ থেকেই আমরা ডায়েটের ব্যাপারে সতর্ক হতে শুরু করি। যাদের পটাশিয়াম বেশির প্রবণতা থাকে তাদের আমরা দুধ জাতীয় জিনিস একটু কম খেতে বলি। ওই যে বললাম 100-150 ml, সেটা আপনি দই বা ছানা করে খেতে পারেন। ডিপেন্ড করছে আপনার আদার সোর্স অফ প্রোটিন কি থাকছে। দুধে ক্যালসিয়াম এবং ফসফেট যথেষ্ট থাকে, সেই জন্য একটু এগিয়ে যাওয়া কিডনির অসুখে এগুলোও যদি অপর্যাপ্ত পরিমাণ শরীরে ঢোকে সেটাতেও আমাদের ক্ষতি হয়। ডিমের প্রোটিন যেমন আমরা প্রমোট করি কিডনি ফ্রেন্ডলি প্রোটিন বলে, তার কারণ সেটা লো ফসফেট প্রোটিন। হ্যাঁ, তো সেই জন্য আপনার কিডনির অসুখ থাকলে তখন এই প্রশ্নগুলো আসছে যে দুধের সোর্সকে সীমিত করব কিনা। আর ডায়াবেটিক ডায়েটের পার্টে যেখানে ক্যালোরি প্রশ্ন, আপনার যদি কিডনির অসুবিধে না থাকে ডায়েটিশিয়ানের সঙ্গে বসুন, অন্য কি কি খাদ্য খাচ্ছেন তা কতটা ক্যালোরি দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে আপনি দুধ থেকে কতটা ক্যালোরি নেবেন। ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার। আমি বীরভূম জেলার অন্তর্গত ইলামবাজার থানার সন্নিকট ঘুরিশা গ্রাম থেকে এ রহমান বলছি। আমার সুগার এবং প্রেশার দুটোই আছে। তো ডাক্তারবাবু আমাকে কিডনি ফাংশন, রিনাল ফাংশনটা প্রতি বছর করতে দেন। তো ডাক্তারবাবু বলে সব নর্মাল আছে। তা ম্যাডামের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আর কোনো টেস্ট করাতে হবে? কিডনিটা কেমন কন্ডিশনে রয়েছে? আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি অনেকবার বললেন যে প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যাচ্ছে, তো কি করলে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হবে না, বা হলেই কি করা যেতে পারে, সেটাই দুটো পরামর্শ দিলে উপকৃত হবে। নমস্কার। নমস্কার। আপনার প্রেশার এবং সুগার দুটোই দীর্ঘদিন ধরে যদি থাকে তাহলে অবশ্যই ইউরিনের একটি পরীক্ষা, যা বলেছি ইউরিনে প্রোটিন বেরোচ্ছে কিনা সেটা দেখে নেওয়া দরকার। ক্রিয়েটিনিন যতক্ষণে অ্যাবনর্মাল হবে ব্লাড টেস্টে, তার অনেক আগে ইউরিনের এসিআর বেড়ে যাওয়ার কথা। দ্বিতীয় প্রশ্নে বলি, প্রস্টেট বড় হওয়া একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। আপনার বয়স হলে প্রস্টেটের সাইজ একটু বাড়ে, এটা কিছু লোকের খুব বেশি, কিছু লোকের অল্প বেশি, এরকমটা হতে পারে। এই ফিজিওলজিক্যাল প্রসেসটিকে থামিয়ে দেওয়ার বা রিভার্ট করবার জন্য অনেক ওষুধ আছে, বলবো না, 2-4টি ওষুধ আবিষ্কার হয়েছে যেগুলো
খেতে থাকলে প্রস্টেটের বেড়ে গেলে তার সাইজ সংকুচিত হয়। কিন্তু আগে থেকে, মানে আমরা যাকে বলি প্রাইমারি প্রিভেনশন, যে আগে থেকে হওয়ার আগেই যাতে না হয় করব, এমনটা কিছু নেই এবং করাও উচিত না। আপনার প্রস্টেট বড় হয়ে আপনাকে অসুবিধে করবে কিনা আপনি তো জানেন না, সেটা ইউএসজি করলে ধরা পড়বে বা সিমটম থাকলে। আমাদের ফেসবুকে প্রশ্ন রয়েছে হেমন্ত গড়াই প্রশ্ন রেখেছেন, আমার একটা সমস্যা হলো বাথরুম যাব একবার মনে হলে খুব তাড়াতাড়ি যেতে হয়, চেপে রাখা যায় না, কিন্তু যদি বাথরুম যাবার কথা মনে না হলে দীর্ঘক্ষণ থাকতে পারি, বয়স 51, আমার সমস্যা কি কেবল মানসিক নাকি শারীরিক সমস্যাও কিছু থাকতে পারে? কিছুটা মানসিক থাকতে পারে, কিন্তু অনেক সময় এই রকম যে সিমটমের শুরু হওয়া, সেই শুরুতে একবার কিডনির চেহারাটা দেখে নিলে কি আপত্তি। মানে এই যে ধরে রাখতে না পারা, মানে কম ধরে রাখতে পারা, এটা হচ্ছে আমাদের ব্লাডার মাসলের দুর্বলতা। আমাদের ব্লাডারের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। কিডনি যে ইউরিনটা তৈরি করে, দুটো নল দিয়ে এসে সেটা ব্লাডারের মধ্যে জমে, সারাক্ষণই ফোটায় ফোটায় পড়ছে। যখন সেটা 300-350 ml অতিক্রম করে, তখনই হয়তো কারুর ইউরিন পেয়ে যায়। আবার কারুর কিছুটা ক্যাপাসাস ব্লাডার, তার আরও একটুক্ষণ সেটা ধারণ ক্ষমতা থাকে। এই মাসেলগুলি বয়স হতে থাকলে একটু দুর্বল হয়, তখন ইউরিন ধরে রাখার ক্ষমতা একটু কমে। অর্থাৎ 21 বছরের ছেলেটি যতক্ষণ পারে, 51 বছরের ভদ্রলোক তা নাও পারতে পারেন। সুতরাং একবার যদি এই সমস্যাটা হচ্ছে বলে আপনার মনে হয়, একবার একটু দেখে নিলে ক্ষতি কি, যে আপনার কিডনি আর ব্লাডার কেমন আছে। ফোনে কে আছেন? নমস্কার। না, কেটে গেছে। তাহলে আমরা চলে আসি একটু ফেসবুকের, আরো প্রশ্ন রয়েছে, প্রচুর প্রশ্ন রয়েছে আজকে আমাদের ফেসবুকে। সুমন বেজ জানতে চাইছেন, আমার সুগার এবং ইউরিনের কোনো ইনফেকশন নেই, কিন্তু বিকেল বেলা থেকে রাত্রি পর্যন্ত প্রস্রাব ধরে রাখতে পারি না কেন, একটু দয়া করে বলুন প্লিজ। বয়স লেখেননি উনি। আচ্ছা, এটা বলা খুব মুশকিল ওনার বাকি পারিপার্শ্ব বয়স সব না জেনে। বারবারই বলছি যে ইউরিন কতক্ষণ ধরে রাখতে পারবেন, এই ক্ষমতা আপনার বয়স, আপনার ব্লাডার মাসলের ক্যাপাসিটি, আপনার কোনো জন্মগত অসুখ কিডনির ছিল কিনা, এই সবের উপর নির্ভর করে। একজন খুব অল্প বয়সীর এটা হয়েছিল বললেন, তাকে আমি বললাম যে এক্ষুনি আপনার দেখা দরকার। তো আর ধরে রাখবার দরকারই বা কি, ওনার 3-4 ঘন্টা বাদে একবার ইউরিন পাস করে নেওয়া তো উচিত, অতক্ষণ ধরে না রাখাই তো উচিত। এই প্রসঙ্গে আরো একটা প্রশ্নে আসবো, কিন্তু শুনে নি আগে লিসনারের কি প্রশ্ন আছে। নমস্কার। আপনার রেডিও সেটটা একটু দূরে রাখুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি, বলুন। হ্যাঁ, আমি ধুলাগড়ি শিবতলা থেকে বাবলু মোদি বলছি। বলুন। আমার বয়স 63 প্লাস। বছর 6 আমি ইউএসজি করাতে দেখা গিয়েছিল আমার কিডনিতে স্মল সিস্ট আছে, কিন্তু তার জন্য আমি কোনো চিকিৎসা করিনি। কিন্তু আবার যখন বছর 2-3 পর আমি ইউএসজি করি, তখন সেই সিস্ট গুলো আর রিপোর্টে আসেনি। তা আমি বলেছিলাম যে আমার তো সিস্ট ছিল, সিস্ট গুলো কন্ডিশন কেন। তা উনি ডাক্তারবাবু বলেছিলেন যে ওইরকম ছোটখাটো সিস্ট সবসময় হয়েই থাকে, ওগুলোকে ইগনোর করবেন, ওর জন্য কোনো যায় আসে না। তা ব্যাপারটা কি সত্যিকারই ঠিক? আর একটা প্রশ্ন হচ্ছে, যদি কিডনিতে সিস্ট থাকে আমাদের তাহলে কি সমস্যা হতে পারে? এই দুটো প্রশ্ন ডাক্তারবাবুর কাছে। হ্যাঁ, কিডনির সিস্টের বিষয়ে বলি, সব সিস্ট একরকম নয়। বয়সের সঙ্গে প্রেশার বেশি থাকলে কতগুলো ছোট ছোট সিস্ট কিডনিতে হয়, যার ভেতরের যে তরলটা, সিস্ট মানে একটা জলের থলির মতো জিনিস, সেই তরলটা আমরা তার যে হোমোজেনিয়াস কিনা, তার মধ্যে অন্য সলিড কন্টেন্ট আছে কিনা, এটা দেখে বুঝতে পারি বিপজ্জনক সিস্ট না বিপজ্জনক নয়। কখনো কখনো আল্ট্রাসাউন্ড দেখে পুরোটা বুঝতে পারি না, তখন বলি একটা সিটি স্ক্যান করুন, তখন ওই সিস্টের গ্রেডিং হয়। তো আপনার যে সিস্টের কথা বলছেন, সেটা যদি সিম্পল সিস্ট হয়, সেটা আপনার ডাক্তার আপনাকে দেখে বলেছেন, আপনাকে অভয় দিয়েছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি পরে কখনো আল্ট্রাসাউন্ডে ওই সিম্পল সিস্টের ভেতরেই যে তরল ছিল তার মধ্যে কোনো পরিবর্তন দেখা দেয়, তার জন্য মাঝে মাঝে আমরা বলি সন্দেহজনক সিস্ট থাকলে যে আবার একবার পরের বছর করবেন, আমরা দুটো ইউএসজি কম্পেয়ার করব। আপনার সন্দেহ থাকলে আপনি তৃতীয়বার একটা ইউএসজি করে ফেলুন, 6 বছর অতিক্রান্ত, এবং মিলিয়ে নিন পুরনো ইউএসজির সঙ্গে।
হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন রবীন্দ্র কর্মকার বারাসাত থেকে। আমার বয়স 36, প্রেশার নর্মাল, সুগার নেই, জল পান করলে বেশি প্রস্রাব হয় দিনে 4-5 বার। এটা কি স্বাভাবিক? কিডনি অসুখ হলো না তো? দিব্যি স্বাভাবিক। আরেকটা প্রশ্ন একটু রাখবো। একটু আগেই আলোচনায় ছিলাম আমরা যে এই আপনি বললেন যে ৩-৪ ঘন্টা অন্তর ইউরিন পাস করে নিতে হবে। এমন অনেক সময় হয় কর্মক্ষেত্রে আমরা হয়তো আ কা ব্যস্ততার কারণে ইউরিন সময় মতন পাস করতে পারি না। এই যে ইউরিন হোল্ড করা, এটা কি কোনো ইনফেকশন এর কারণ হতে পারে? হতে পারে। ইউরিন হোল্ড করা আমরা সবসময় অ্যাভয়েড করতে বলি। কখনো কখনো এটা খুবই এরকম সিচুয়েশন থাকে যে যখন আমাদের ইউরিন হোল্ড করতে হয়, কিন্তু ইউরিন হোল্ড করা ব্লাডার মাসেলের কাজের জন্য এবং ইনফেকশনের জন্য, দুটোর জন্যই বিপজ্জনক হতে পারে। ইউরিন ইনফেকশন এর বাইরের কারণ আর ভিতরের কারণ কোনটা বেশি সম্ভাবনা থাকে? বাইরের কি কারণ থাকতে পারে? আপনি একটু অপরিচ্ছন্ন কন্টামিনেটেড ইউরিনাল যদি ব্যবহার করতে বাধ্য হন, যেখানে পরিচ্ছন্নতার অভাব আছে, সেখান থেকে ইউরিনে ইনফেকশন আসা অসম্ভব নয়। হ্যাঁ, সেখান থেকে ইউরিনে ইনফেকশন আসতে পারে, যার জন্যে যাদের খুব বেশি ইনফেকশনের প্রবণতা থাকে তাদের আমরা বলি পাবলিক Public ইউরিনাল toilet। অ্যাভয়েড করতে, অথবা অ্যাভয়েড করতে না পারলে কতগুলো বিশেষ সাবধানতা নিতে, যাতে করে কিনা তারা ওই কন্ট্যাক্টটা, ডাইরেক্ট কন্ট্যাক্টটা অ্যাভয়েড করতে পারেন। আর ভিতরের কারণ কতগুলো জিনিস, অর্গানিজম যখন ঢোকে শরীরে, যে ইনফেকশন করবে, যে ব্যাকটেরিয়া হোক, ফাঙ্গাস হোক, যেই ইউরিনে ইনফেকশন করবে, সে তো বাইরে থেকেই আসবে। একে আমরা বলি অ্যাসেন্ডিং ইনফেকশন, ইউরিনের রাস্তা ধরে উল্টো দিকে উঠে যাচ্ছে। এইবার যদি আমার কিডনির গঠনতন্ত্রে কোনো সমস্যা থাকে, অর্থাৎ আমার কিডনির এই নালীগুলির মধ্যে কতগুলি ভাল্ব আছে যেগুলো ইউরিনকে একমুখে নিচে নামতে সাহায্য করে, সেই ভাল্বগুলো যখন কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ ইউরিন ওপরে ওঠাটা আমার আটকাচ্ছে না, বললাম না প্রেগনেন্সির সময় চাপে ডাইলেটেড ইউরেটার, তার এই ভালভের মেকানিজমটা কাজ করে না, তখন এই ইউরিনটাই ওপর দিকে উঠতে থাকে এবং ওপরে উঠে ইউরিনে ইনফেকশন করে। প্রফেসর পি ভেঙ্কটেশ্বরন 35 লেক অ্যাভিনিউ থেকে প্রশ্ন করেছেন, ম্যাডাম কাইন্ডলি সাজেস্ট দ্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস টু বি অ্যাভয়েডেড বাই দ্য পেশেন্টস উইথ কিডনি ইস্যুস। Dr. Venkatcharan, it is actually, it depends on your kidney disease. What happens that some people, even when their creatinine is relatively low, they can have a tendency of manifesting hyperkalemia. Fruits are very good source of vitamins and electrolytes, and most of the fruits are rich in potassium. Actually, if our kidneys are functioning normally, fruits are excellent to be taken by a person because it provides multiple antioxidants, and potassium is important for keeping our blood pressure low. But it becomes just the reverse when the kidney loses the power of excretion of potassium. In advanced kidney disease, your fruit selection, like dry fruits, you cannot take the fruits rich in potassium like limes, fruits, bananas, you cannot take. You can take apple, guava, you can take pears, and that too in a limited extent. And sometimes with even very low creatinine, sometimes you are taking some drugs which are actually elevating your potassium, and fruits become additive to it. So whenever you are having kidney disease, on dietary restriction by your doctor and on a prescribed medicine, you always take this advice from your treating doctor that what are the fruits that he should allow. Sometimes your potassium is quite low even with high creatinine. Then I may allow some fruits which I may not be allowing some person with high potassium and relatively lower creatinine. সুভাষচন্দ্র ভট্টাচার্য ফেসবুকে প্রশ্ন করেছেন উত্তরপাড়া হুগলি থেকে, আমার ইউরিনে খুব গন্ধ হচ্ছে, আমার বয়স 67, এসিআর ইজিএফআর অনেকবার টেস্ট হয়েছে, ক্রিয়েটিনিন টেস্ট নর্মাল, সুগার কোলেস্টেরলের ওষুধ খাই, ইউরিনে ফেনা হয়, পিএসএ টেস্ট করেছি, ঠিক আছে, কি করব? ইউরিন কালচার করতে পাঠান। আপনার ইউরিনে যে স্মেল হচ্ছে সেটা ডেফিনেটলি একটা
ইনফেকশন ইন্ডিকেট করে। একটা ক্রনিক ইনফেকশন ধরে রাখা মোটেই কাজের কথা নয়, বিশেষ করে ডায়াবেটিকের ক্ষেত্রে। আর খেয়াল করুন আপনার সুগারটা কন্ট্রোলে আছে কিনা। সুগার কন্ট্রোলে না থাকলে ইউরিন ইনফেকশনের প্রবণতা বেশি হয়। আমাদের সরাসরি প্রশ্নে চলে যাব। লিসনার রয়েছেন ফোনে 22488085। নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন। আমার বয়স হচ্ছে 84 বছর। উনি দীর্ঘ 5 বছর ধরে সিকেডির পেশেন্ট। প্রথমে অনেক বেশি ছিল, তারপর গত 2 বছর আগে ওনার ক্রিয়েটিনিন ছিল 3 এর কাছাকাছি। এখন একটু কমেছে। মাঝে মাঝে ওনার পা খুব ফুলে যায়, কিন্তু সমস্যা হচ্ছে উনি খুব খাদ্যরসিক এবং ম্যাডাম যা যা বললেন উনি সেই সবই খেতে চান। আমাদের খুব অসুবিধে হয়, ওনাকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হয়। তো পেয়ারা, আঙুর এই সমস্ত ফল কি উনি খেতে পারবেন? আর ডাক্তারবাবু ওনাকে কিটোবেরি দিয়েছেন, এটা দিনের পর দিন উনি খেয়ে যাচ্ছেন। এর কোন সাইড এফেক্টস বা এটা কি কন্টিনিউ করা যেতে পারে? কে বললেন, কোথা থেকে বললেন? আমি সন্তোষপুর থেকে কল্যাণী দাস। শুনতে থাকুন। হ্যাঁ, পেয়ারা মোটামুটি নিরাপদ ফল, পেয়ারা দিতে পারেন। আর আঙুর সবসময় নিরাপদ বলা যাচ্ছে না। আর বললাম যে এগুলোর অনেকগুলো আছে, যে ওনার পটাশিয়াম এক্সক্রিশনের প্রবণতা কীরকম, সেই অনুযায়ী কিছু কিছু জিনিস আমরা অ্যালাউ করে থাকি কিছু কিছু লোককে। তো সেটা সেই রকম ইন্ডিভিজুয়ালাইজেশনের জন্য আপনি যে ডাক্তারবাবুকে দেখান তাকে প্রশ্ন করতে পারেন। কিটোবেরি অ্যাকচুয়ালি একটা কিটো অ্যানালগ, যেটা আমরা প্রোটিন কম খাওয়ানোর জন্য ওটা একটা অ্যাডিশন হিসেবে দেওয়া হয়। ওটা বলতে পারেন আইডিয়ালি দেওয়া হয় প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে, যে প্রোটিনটা সংখ্যাগতভাবে ক্রিয়েটিনিনকে বাড়ায় না। বয়স্ক লোকেদের ক্ষেত্রে এই ধরনের কিটো অ্যানালগ জাতীয় ওষুধ প্রোটিন ডেপ্রিভেশন আটকাতে পারে, কিন্তু নির্দিষ্ট ডোজে খেতে হয়। এটা বেশ কিছুদিন খেলে ক্রিয়েটিনিনের সংখ্যাগত রাইজ, মানে কিটো অ্যানালগগুলো যে ধরনের প্রোটিন তৈরি করে সেটা ক্রিয়েটিনিন নয়, সেটা আরেকটু অন্যরকম প্রোটিন, সেই জন্য ক্রিয়েটিনিনটা সংখ্যায় বাড়ে না। সেই জন্যে সেটা একটা মেন্টাল রিলিফ, সেটা সিমটোম্যাটিক রিলিফ, কিছু সিমটমস তাতে কম হয়। তো সেই জন্যে ওটা কাজে লাগতে পারে। ওটা নির্দিষ্ট ডোজে, যে ডোজে দেওয়া উচিত। ওগুলো দামি ওষুধ, সবাই ঠিক ডোজে খেতে পারেন না দীর্ঘদিন পর্যন্ত, কিন্তু অ্যাফোর্ড করতে পারলে দীর্ঘদিন খেলে 84 বছরের রুগীর জন্য ওটা একটা সুবিধাজনক ওষুধ। তাপস সেনাপতি হাওড়া কদমতলা থেকে জানতে চেয়েছেন, আমার এজ 31 বছর, ইউরিন করলে জ্বালা করছে সব সময়। জল বেশি খান এবং তাতে না কমলে ইউরিনটা কালচারে দিন। অরিন্দম সামন্ত প্রশ্ন করেছেন, আচ্ছা উনি ধন্যবাদ জানিয়েছেন, সেই সঙ্গে বলেছেন আমি প্রাণে বেঁচে আছি, আমি একজন ট্রান্সপ্লান্ট পেশেন্ট, ওনার চিকিৎসায় সুস্থ সবল জীবন যাপন করছি, আমার প্রণাম। অরিন্দম তমলুক থেকে। নিমাই পাল অরিন্দম, আমার মনে পড়েছে, ভালো থাকো। নিমাই পাল প্রশ্ন করছেন, সম্প্রতি হোল অ্যাবডোমেন ইউএসজি করাই, তাতে প্রস্টেট সাইজ 3.9 cm ইন্টু 4.7 cm, ভলিউম 33 cc এবং বাম কিডনির সাইজ 10.1 cm, মাইন্ডলি ইনক্রিজড কর্টিক্যাল ইকোজেনিসিটি। আমার হাইপার টেনশন রয়েছে, ওষুধ শুরু করেছি, প্রস্রাব করার কথা চিন্তা করলে আর ধরে রাখা যায় না। আমার কি কিডনি বা প্রস্টেটের সমস্যা শুরু হয়েছে? একটু একটু হয়েছে। সাবধানে থাকুন, ডায়েট ফলো করুন, প্রেশার খুব নির্দিষ্ট মাত্রায় কন্ট্রোল করুন। যেরকম ইউরিনে প্রোটিন পরীক্ষা করতে বলেছি সেরকম ইউরিনে প্রোটিন পরীক্ষা করুন। আপনার আজকাল আমরা এইটার বিষয়ে খুব সচেতনতা নিয়েছি এবং প্রাইমারি ফিজিশিয়ানদের কাছেও এই বার্তা পৌঁছে দিয়েছি যে প্রেশার সুগার বেশি থাকলে ইউরিনে প্রোটিন লক্ষ্য করতে হয়। তো আপনার ডাক্তারবাবু নিশ্চয়ই আপনাকে এই ধরনের পরামর্শ দেবেন। সাগর দত্ত জানতে চেয়েছেন, প্রস্টেট বড় হলে কি ফ্লোডার্ট প্লাস প্রতিদিন খাবো? আপনি কোনো একজন ডাক্তারবাবুর পরামর্শে থাকুন। ফ্লোডার্ট প্লাস একটা নির্দিষ্ট ওষুধের কম্বিনেশন, যার কিছু সাইড এফেক্টও আছে। সেই সাইড এফেক্টগুলো আপনার জন্য সহনীয় কিনা আপনার ডাক্তারবাবু বলতে পারবেন। ফেসবুকে ইন্দ্রাণী ভট্টাচার্য প্রশ্ন করেছেন, হোয়াইট ডিসচার্জ হলে কি ইউটিআই ইনফেকশন হতে পারে? হোয়াইট ডিসচার্জটা একটা ভেজাইনাল ডিসচার্জ। ওটা আমাদের জেনিটাল আর ইউরিনারি ট্র্যাক্ট, যেটা মেয়েদের খুব পাশাপাশিই থাকে, তা থেকে বেরিয়ে আসে।
সাধারণত ওটা জেনিটাল ইনফেকশন ইন্ডিকেট করে, তবে একসঙ্গে ইউরোজেনিটাল ট্র্যাক্টে ইনফেকশন খুব আনকমন নয়। আমাদের সঙ্গে লিসনার রয়েছেন ফোনে। না, না। বিচ্ছিন্ন হয়েছি। আমরা চলে যাই ফেসবুকের প্রশ্নে। ইউরিনে অ্যালবুমিন রেশিও 115.5 এর প্রতিকার কি? আপনার কি কারণে ইউরিনে অ্যালবুমিন বেরোচ্ছে সেটা দেখতে হবে তো। এই যে এতবার ধরে বলছি যে মূল অসুখটাকে খুঁজে বার করতে হবে। শুধু প্রোটিনের চিকিৎসা হয় না, চিকিৎসা করতে হবে মূল অসুখটার, সেই সঙ্গে মূল অসুখ এবং প্রোটিন দুটোই কমাবে যে ওষুধ, সেই ওষুধ ব্যবহার করতে হয়। ফেসবুকে প্রশ্ন করছেন ভোলানাথ বিশ্বাস, প্রোস্টেট সাইজ 36 গ্রাম, PSA 1.75, ইউরিন পাস মোর দ্যান 3 টাইমস অনলি ইন নাইট, মেডিসিন টেকেন, একটা ওষুধের নাম বলেছেন প্রোস্টাগার্ড D4 ডেইলি, হোয়াট অ্যাকশনস নিড মোর? আপনি ইউরোলজিস্টের তত্ত্বাবধানে থাকুন। আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু যদি আপনার প্রস্টেট বেশ বড়, আপনি যদি অসুবিধে হয় তাহলে কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে কিনা ইউরোলজিস্ট আপনাকে বলবেন। 21 বছর বয়সী একজন প্রশ্ন করেছেন, প্রস্রাবের জন্য কোনো চাপ অনুভব হয় না, ভোরে তলপেটে ব্যথা হয়, প্রস্রাব কম হয়, কর্মক্ষেত্রে বা কোনো কাজের জন্য লাইনে দাঁড়ালে পরবর্তী দিন থেকে সমস্যা বেশি হয়, কেন হয়? 21 বছর বয়সে এই সমস্যাগুলি হওয়ার কথা নয়। আপনি যথেষ্ট পরিমাণ জল নিশ্চয়ই খাচ্ছেন, এবং যেরকম বললাম নির্দিষ্ট সময়ের ব্যবধানে ইউরিন করতে যাওয়ার যে অভ্যেস সেটা নিশ্চয়ই ফলো করছেন। তাও যদি ভোরবেলা, যে সময় আমাদের অনেকটা ইউরিন পেটে জমে থাকে, সেই সময়ে যদি আপনার তলপেটে ব্যথা হয়, তাহলে অবশ্যই আপনার কিডনির ছবি তো করা উচিত, ইউরিনের ইনফেকশন আছে কিনা টেস্ট করা উচিত, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ফোনে একজন ছিলেন কিন্তু অপেক্ষায় হয়তো বিচ্ছিন্ন হয়েছেন। একটু ফিরি অন্য প্রশ্নে। 10:41 হয়ে গেল। আমরা একটু জানতে চাইবো, অনেক আগে আমরা প্রশ্নটা রেখেছিলাম। আপনি বলেছিলেন যে মহিলাদের ক্ষেত্রে দুটো ফেজ। একটা হচ্ছে যখন তিনি মাতৃসম্ভবা, এবং আরেকটা হচ্ছে মেনোপজের পর। এই সময়টায় যে সমস্যাগুলো আসছে সেগুলো থেকে কোনো প্রতিকার বা প্রতিরোধ করার মতন যদি কিছু উপায় থাকে, কোনো ব্যায়াম বা কোনো ওষুধ, কি ধরনের লাইফস্টাইল, মানে কিভাবে নিজেকে সেফ রাখার চেষ্টা করতে পারে মহিলারা? হ্যাঁ, ওই যখন মেয়েরা সন্তান সম্ভবা, তখন কিডনি খুব বড় কাজ করে। মানে কিডনি, বাচ্চা এবং মা দুজনেরই কিডনির তত্ত্বাবধান করে। মানে বাচ্চার কিডনি তো তৈরি হয় না তার। তো সেই ম্যাচিওর হতে হতে সময় লাগে বাচ্চার কিডনি। তো আর এই সময়ে যে দুটো জিনিস, বাচ্চার হেলথ এবং মায়ের হেলথ, এবং ভবিষ্যতে হার্টের অসুখ, কিডনির অসুখ বাড়তে পারে এরকম যে জিনিসগুলো হয়, সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় যদি প্রেশার বাড়ে, অথবা প্রেগনেন্সির সময় যদি সুগার বাড়ে। এই দুটো জিনিসের ওই সময়কালে নিবদ্ধ থাকে না খারাপ এফেক্টটা। খারাপ এফেক্টটা প্রেগনেন্সি অতিক্রম করে চলে যায়, অর্থাৎ পরবর্তীকালেও আমরা তাদের কিডনির এবং হার্টের অসুখ দেখতে পেতে পারি। তাহলে আমাদের সাবধানতা কি হবে? যে এই ধরনের কষ্ট যাদের হচ্ছে, যাদের বাচ্চা, আমরা এটাকে বলি প্রি এক্ল্যাম্পটিক টক্সেমিয়া, হ্যাঁ, সেই প্রেগন্যান্সি অবস্থায় প্রেশার বাড়ছে, তাদের ক্ষেত্রে পরেও প্রেশার মাপা, পরেও সুগার মাপা খুব জরুরি। এবং তাদের একটা টার্গেটেড পপুলেশন, তারা কিডনির অসুখ বা হার্টের অসুখ হওয়ার জন্য, সেই জন্য সেই রকম ভাবে তাদেরকে প্রস্তুত রাখতে হয়। আমরা ফোনে প্রশ্ন নেব। 22488085 এই থেকে আছেন। নমস্কার। নমস্কার, কে আছেন? না, এই মুহূর্তে হয়তো কেউ নেই, যোগাযোগ করেছিলেন, বিচ্ছিন্ন হয়েছে। হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন ভাস্কর 96 কোচবিহার থেকে। নমস্কার, আমার বয়স 53, 4 বছর আগে MCU মিকটুয়ারেটিং ইউরেথ্রোগ্রাম করা হয়েছিল। রিপোর্টে এরকম যে পেনাইল ইউরেথ্রা আপ টু মেটাস অ্যাপিয়ার নর্মাল ইন ক্যালিবার উইথ ওয়েভি আউটলাইন, ইমপ্রেশন মাইল্ড ওয়েভি আউটলাইন অব ইউরেথ্রা অর ইউরেথ্রাইটিস। সমস্যা, ইউরিন বেশিক্ষণ ধরে রাখতে পারি না, রাতে ইউরিন প্রেশারে ঘুমের অসুবিধে হয়, প্রেশার ও সুগার কন্ট্রোলে থাকে ওষুধ খেয়ে। আপনার একটু ইউরেথ্রাইটিসের সমস্যা
আছে হয়তো। অনেকের একটা ইউরেথ্রাল স্টেনোসিস থাকে, যেটা তুলনামূলকভাবে সরু ইউরেথ্রা। আপনার রিপোর্টটা শুনে মনে হচ্ছে ওরকম কিছু থাকতে পারে। তো আপনি নিশ্চয়ই কাউকে দেখাচ্ছেন। ইউরেথ্রাল ডাইলেটেশন কিছু দরকার আছে কিনা সেটা উনি বলে দিতে পারবেন, যে ইউরোলজিস্টকে দেখাচ্ছেন, যিনি আপনাকে এমসিইউ করতে বলেছিলেন। ফোনে প্রশ্ন নেব আমরা 22488085। নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি সোমনাথ পাল বলছি, জনাই, হুগলি থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার মায়ের বিষয়ে প্রশ্ন করছিলাম। আমার মায়ের বয়স হচ্ছে 50 বছর। হুম, তো কিছুদিন আগে ব্লাড টেস্ট ডাক্তারবাবু লিখে দিয়েছিল, সেখানে ক্রিয়েটিনিন সিরাম হচ্ছে 0.66। হুম, এটা কি নর্মাল? এটা নর্মাল। ফার্স্ট প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উম, এখন যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যে একটা প্যাকেজ সিস্টেম হয়, সেখানে সেটা কিছুদিন আগে আর কি, অনেকদিন 1 বছর আগে করেছিলাম। সেখানে যে ধরুন ওই ইউরিন RE20 প্যারামিটার কিংবা আর কি ওই শুধু কিডনি চেক আপ করলে যে প্যাকেজ গুলো হয়, সেগুলো কি উম, ঠিকঠাক করা উচিত? বলছি, করবো কিনা এটা সেটা ডিপেন্ড জানতে করে প্রতি বছরে করবেন না 3 বছরে করবেন না 5 বছরে করবেন, রুগীর বয়স, রুগীর রিস্ক কতটা। রিস্ক বলে তো এতক্ষণ ধরে বারবার বলছি কতগুলো অসুখ, কতগুলো হিস্ট্রি, যেগুলো রুগীর রিস্ক বলে। তো আপনার মায়ের যদি ক্রিয়েটিনিন 0.66 নর্মাল, আপনার মায়ের প্রতি বছরই পরীক্ষা করতে হবে কিনা সেটা নির্ভর করবে আপনার মায়ের দীর্ঘদিন ধরে সুগার প্রেশার আছে কিনা। যদি সেগুলো না থাকে, তাহলে প্রতি বছর না করে আপনি প্রতি 2 বছরে বা 3 বছরেও করতে পারেন, কিছু অসুবিধে হলেও করতে পারেন। এবং ওই ধরনের যে হেলথ চেক আপ, তাতে করে নেওয়া কিছু মন্দ নয়। সেটা কাউকে ডাক্তারকে দিয়ে দেখাবেন এবং ডাক্তারের পরামর্শে করবেন। ওটা নিজে নিজে অর্ডার করে নিজে নিজের ইন্টারপ্রেট করার চেষ্টা করবেন না। ফেসবুকে প্রশ্ন করেছেন সঙ্গীতা সরকার, ফ্যাটি লিভারের সমস্যা থেকে কি কিডনির সমস্যা হতে পারে? হতে পারে। কিডনি, হার্ট, লিভার, এদের কাজ পরস্পর সম্পৃক্ত। ফ্যাটি লিভার একটা মেটাবলিক অসুখ। এখন আমরা কার্ডিও কিডনি মেটাবলিজম বলে একটা অসুখের সিনড্রোম দেখতে পাচ্ছি। একই রুগী, যার হার্ট ফেলিয়ারও আছে, ফ্যাটি লিভারও আছে, আর তার সঙ্গে তার বিভিন্ন অ্যাবনর্মাল মেটাবলিক প্যারামিটার আছে। অ্যাবনর্মাল মেটাবলিক প্যারামিটারগুলো কি কি? যেমন তার কোলেস্টেরল বেশি, তার ডিসলিপিডেমিয়া আছে, তার ইউরিক অ্যাসিড বেশি, তার সেন্ট্রাল ওবেসিটি আছে। আমাদের সাউথ এশিয়ান পপুলেশনে এই সেন্ট্রাল ওবেসিটিটা খুব বিপজ্জনক একটা ট্রেন্ড, যেটা প্রেডিক্ট করে অনেক সময় যে আমি ভবিষ্যতে ডায়াবেটিস ডেভেলপ করতে পারি। আমাদের ভিসেরাল ফ্যাট বেশি থাকে, ফ্যাটি লিভার অনেক সময় তারও রিফ্লেকশন। সুতরাং এই ফ্যাটি লিভার, যেটা এখন লিভার ফেলিয়ারেরও একটা কারণ হয়ে গেছে, তার থেকে কিডনি অ্যাফেক্টেড হতে পারে। ত্বকের সমস্যা কি কিডনির অসুখের লক্ষণ হতে পারে? কিছু কিছু কিডনির অসুখ, যেমন কতগুলো অটোইমিউন ডিজিজ হয় কিডনির, লুপাস নেফ্রাইটিস, আরও, এটা লুপাসটা কমন, তাছাড়াও আরও কতগুলো শক্ত শক্ত নামের অটোইমিউন ডিজিজ হয়, যেটা বলে আমি আমার শ্রোতাদের ভয় পাওয়াতে চাই না। সেই অসুখগুলিতে অনেক সময় ত্বকের সমস্যা দেখে আমরা সন্দেহ করি যে কিডনির সঙ্গে এর যোগ আছে। আর ক্রনিক কিডনির অসুখের ক্ষেত্রেও আমাদের রুগীদের স্কিন খুব ড্রাই হয়ে যেতে থাকে। স্কিনের ওই যে প্রচণ্ড প্রোটিন কম খাওয়ায় স্কিনের কতগুলো চেঞ্জ হয়, সেগুলো ওই চেহারাটা দেখে আমরা যারা দীর্ঘদিন ধরে কিডনির অসুখ দেখছি, তারা বুঝতে পারি যে এর ম্যালনিউট্রিশন হচ্ছে, ঠিক করে খাচ্ছেন না, কিডনির অসুখের যত্ন ঠিক করে হচ্ছে না। ফোনে একজন বন্ধু আছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বহরনগর থেকে স্বপন সিং বলছি। বিশ্বজিৎ দা এবং ম্যাডামকে আমি আগাম হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আপনি আপনার প্রশ্নটা রাখুন। হ্যাঁ, আমি প্রশ্নটা রাখছি। আমি যখন ইউরিন করছি, তখন কি হচ্ছে, ওই অনেকক্ষণ যখন পাচ্ছে, তখন ইউরিনটা শেষ করার পর আমার তল পেটে ব্যথা হয়। এটা কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যার ব্যাপার জানিছে? আপনার বয়স কত বললেন? আমার বয়স হচ্ছে 44। হ্যাঁ, ওই একবার আল্ট্রাসাউন্ড করে দেখে নিন যে আপনার ব্লাডারের তলায় কোনো অবস্ট্রাকশন, প্রস্টেট বড় হচ্ছে কিনা, বা আপনার ব্লাডারটা
জমে ফুলে থাকছে কিনা। ইউরিন পাস করার পর যদি ব্যথাটা চলে যায়, মানে খুব ফুল ব্লাডার হলে টনটনে ব্যথা এবং সেটা চলে গেল, সেটা খুব একটা ভয়ের নয়। আমরা চলে আসি পিপাল ভুবনেশ্বর থেকে ফোন করছেন। My father walks about 10 kilometers daily, yet he rarely feels thirsty. His urine is yellow and has a strong smell. He has been consuming only around 1 liter water per day for the past 20 years and is not taking any medication. বয়স 65 বছর। কি বলবো, উনি এভাবে ভালো থাকলে তো কোনো অসুবিধে নেই। আর আমরা ডাক্তার হিসেবে বলবো 1 লিটার জল সুস্থ স্বাভাবিক কিডনি, সুস্থ স্বাভাবিক হার্ট, তার জন্য উচিত নয়, উচিত বেশি খাওয়া। যারা অনেক দূর হাঁটছেন তাদের তো অবশ্যই বেশি খাওয়া উচিত। ফোনে রয়েছেন কেউ একজন, নমস্কার। না, আমরা বিচ্ছিন্ন হয়েছি, চলে আসি অন্য প্রশ্নে। ডাক্তারবাবু, আমাদের একটা প্রশ্ন হচ্ছে, এই যে হাঁটাহাঁটি করছেন, যারা রেগুলার মর্নিং ওয়াক করছেন, সেটা মর্নিং ওয়াকের আগে জল খেয়ে বেরোনো দরকার নাকি ফিরে এসে দরকার? মানে মাঝ রাস্তায় থেমে খেলেও কোনো দোষ নেই, কোনো অসুবিধা নেই, সেটা ফিলিং থার্স্টি ইউ হ্যাভ ওয়াটার। আচ্ছা। আর যদি আপনার বলেইছি কিডনি হার্টের অসুখ থাকলে আপনার ডাক্তারবাবু ওয়াটার রেস্ট্রিক্ট করতে পারেন। ইন দ্যাট কেস ইউ ওবে দ্য ডিরেকশন যে আমার জলের লিমিট কতটা। শিশুদের ক্ষেত্রে কতক্ষণ অন্তর ইউরিন হওয়াটা জরুরি এবং দিনে কতবার হওয়া দরকার? এটাও মুশকিল প্রশ্ন। তার কারণ শিশুদের ক্ষেত্রে, শিশুদের সাধারণত এই ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে হয় না, যে মানে কন্ট্রোলটা, ইউরিনের কন্ট্রোলটা তো শুরুতে থাকে না। তো অনেক সময় ওরা অল্প ইউরিন হলেও সেইটা বেরিয়ে চলে যায়, ব্লাডারটা ছোট থাকে, ধারণ ক্ষমতা কম থাকে। তো এমনি যদি বাচ্চা সুস্থ থাকে, ইউরিন হওয়ার সময় কাঁদছে কিনা সেটা লক্ষ্য করা খুব জরুরি। ইউরিন সারাদিনে বহুবার হচ্ছে, ব্রেস্ট মিল্ক খাওয়া বাচ্চার বহুবার ইউরিন হয় এবং সেটাই স্বাস্থ্যকর, হ্যাঁ, সেটাই আমরা চাই যে হোক। যেটা ভয়ের, যে ওরা যদি ইউরিন হওয়ার সময় খুব কান্নাকাটি করে। কিছু জন্মগত অসুবিধে আছে যাতে শিশুদের ইউরিনের ইনফেকশনের প্রবণতা বেড়ে যায়, সেটার ক্ষতি কিডনি অবধি পৌঁছে যায়। সেই জন্যে ওই কান্না, জ্বর, এইগুলো একটু, ইউরিন হওয়ার সময় কান্না, জ্বর, এগুলো একটু ভয়ের। তাছাড়া ওরা যেরকম দৌড়বে, আরেকটু বড় হবে তো দৌড়বে, ছুটবে, খেলবে, যেমন জল তেষ্টা পাবে খাবে। মডার্ন লাইফস্টাইলে প্যাকেজড ফুড বা ফুড সাপ্লিমেন্ট ব্যবহারের ক্রমশ বাড়ছে ব্যবহার। এগুলো কি কিডনি হেলথের জন্য ক্ষতিকারক হতে পারে? হতে পারে, নিশ্চয়ই। যে কোনো প্রিজার্ভড যে ফুড, তাতে নানান রকম প্রিজারভেটিভের সঙ্গে ফসফেট জাতীয় জিনিস বেশি থাকে, যেগুলো কিডনির জন্য খুব ভালো নয়। প্রসেসড প্রোটিন যেগুলো, সেগুলো ভালো নয়। এই রেড মিট আর ওই প্রসেসড প্রোটিনকে তো হু রিসেন্টলি প্রবাবল কার্সিনোজেন বলে ডিক্লেয়ার করেছে। তো নানান কারণেই ভালো নয় ওগুলো। ফোনে একজন আছেন, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি আসানসোল থেকে রাজকুমার সামন্ত কথা বলছি। আমার বয়স 75 প্লাস। বেশ। সুগার 75 প্লাস। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমার সুগার মোটামুটি আন্ডার কন্ট্রোল, প্রেশার 163/70। হ্যাঁ, আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা আপনাদের এখানে প্রোগ্রামে শুনেছিলাম, একজন ডাক্তারবাবু বলেছিলেন যে কলা, যেটা পুজোর কলা হয়, সেই কলাটা ডায়াবেটিস রোগী খেলেও খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সেটা কি খাওয়া যাবে, 1 নম্বর? আর যদি খাওয়া যায় তাহলে সপ্তাহে কটা খেতে পারবে? উনি সম্ভবত কাঁঠালি কলার কথা বলছেন। হ্যাঁ, আমি এরকম আলাদা আলাদা কলার মানে কম্পোজিশন সম্বন্ধে সত্যিই খুব অনভিজ্ঞ। আমার জ্ঞানের অভাব আমি স্বীকার করে নিচ্ছি যে সিঙ্গাপুরি এবং কাটালি কলার মধ্যে কি তফাৎ থাকে, কিন্তু কোনো তফাৎ থাকতে পারে এবং কোনো ডাক্তারবাবু বলে থাকতে পারেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে, কলায় প্রচুর পটাশিয়াম থাকে, সুস্থ লোকের জন্য সেটা ভালো খাদ্য। যাদের অ্যাডভান্সড কিডনির অসুখ আছে তারা কলা অ্যাভয়েড করবেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপে প্রশ্ন রয়েছে, এক ভদ্রমহিলা প্রশ্ন করেছেন, আমি তার অনুরোধে তার নামটা বলছি না, হাওড়া থেকে প্রশ্নটা তিনি করেছেন।
এই রোগটা আমার শৈশব থেকেই, প্রস্রাব পেলে আমি একেবারেই চাপতে পারি না, কিন্তু অবাক হই গাড়ি বা ট্রেনে দূর ভ্রমণে গেলে প্রস্রাব নিয়ে সমস্যা হয় না। সমস্যা হয় হাঁটাহাঁটি করার সময়, আর যখন বাড়ির একেবারে সামনে এসে পড়ি তখন কিছুতেই চাপতে পারি না। এ প্রসঙ্গে বলি, 22 সালের জুনে হাই সুগারের জন্য ভর্তি হয়েছিলাম, ইনসুলিন চলতো। 24 অক্টোবরে আবার ভর্তি হয়েছিলাম, তখন থেকে ডাক্তারবাবু সুগারের ওষুধ বন্ধ করে দিয়েছেন। 6 মাস আগে আমার পুরো বডি চেক আপ হয়েছে, আমার হার্টের চিকিৎসা চলছে, আমার ব্লাড প্রেশার সবসময় হাই 200-র ওপর থাকতো, এখন রোজ ডাক্তারবাবুর নির্দেশে হোম চেক আপ করি। প্রেশার 110 থেকে 160-এর মধ্যে ঘোরাফেরা করে, দিনে 8টা করে ওষুধ চলে। আমার প্রশ্ন, ডান কোমরের কাছে আর ডান পায়ের গোড়ালি আর পেশিতে তীব্র যন্ত্রণা হয়, মাঝে মধ্যে দুপায়ে এত শিরশিরে অনুভূতি হয় যে রাতে ঘুমোতে পারি না। এই সমস্যাগুলো কেন হয়? আমরা কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করি, টাটকা খাবার খাই। আমি 50 ঊর্ধ্ব মহিলা এবং রোজ 3 থেকে 4 লিটার জল খেয়ে থাকি। আপনার ডায়াবেটিস আছে এবং প্রেশার আছে। এই যে তার সঙ্গে যে ব্লাডারের অসুবিধাগুলো কথা বলছেন, মানে এই ইউরিনটা ধরে রাখতে পারেন না, এর মধ্যে একটা মানসিক কম্পোনেন্ট নিশ্চয়ই আছে, আমাদের সকলেরই থাকে। বাড়ির কাছাকাছি এলে এই যে ধারণ ক্ষমতা বা ধৈর্য সেটা কিছুটা কমে যায়। কিন্তু যেখানে আমরা নিরুপায়, আমাদের কোনো জায়গা নেই, বিশেষ করে মেয়েরা, তারা ওটা চেষ্টা করি দমন করে রাখতে। এটার এখনো কিছু কর্টিক্যাল সেন্স আপনার এই যে লোকাল সেন্সটাকে ওভার পাওয়ার করে। হ্যাঁ? তো এই আমাদের যে কর্টিক্যাল নিষেধের জায়গাটা, সেটা আপনার এখনো ভালোই কাজ করছে। কিন্তু আপনার ব্লাডারে কিছু সমস্যা হলো কিনা, ডায়াবেটিক লোকেদের একটা সিস্টোপ্যাথি হয়, সেটার জন্য ওই ইউরোফ্লোমেট্রি বলে একটা পরীক্ষা করতে হয়। আপনার ডাক্তারবাবুর সঙ্গে এটা আলোচনা করে একটা ইউরোফ্লোমেট্রি করে নিতে পারেন। ফেসবুকে সৌরভ মুখার্জি প্রশ্ন করছেন, আমার বয়স 38, পুরুষ, দিনভর প্রচুর জল খাই, রাতের দিকেও আগে বেশি জল খেতাম, রাতে বাথরুমে যেতাম না, একেবারে সকালেই যেতাম, পরে রাতের দিকে জল খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি। এখন কদিন হলো তলপেটে ডান দিকে খুবই হালকা একটা অস্বস্তি হচ্ছে মাঝে মাঝে, আর মাঝে মাঝে মনে হয় আমি বুঝি বাথরুম পাচ্ছে, কিন্তু সেভাবে বাথরুম হয় না। সুগার প্রেশার নর্মাল, আমার কি সেরকম কোনো সমস্যা আছে? শুনে তো মনে হচ্ছে না। আপনি প্রচুর জলই খান। যদি না ইউরিনের ফ্লোতে খুব সমস্যা হয়, মানে ধরুন ফ্লো ধীরে ধীরে হচ্ছে, বা যেরকম নর্মাল ফ্লোতে হওয়ার পর টোপে টোপে ইউরিন হচ্ছে, বা ইউরিনে কোনো অ্যাবনর্মাল গন্ধ থাকছে, ব্যাড স্মেল থাকছে, তাহলে চিন্তা করার দরকার নেই। এগুলো কিছু হলে গিয়ে পরীক্ষা করাবেন, ইউরিন রুটিন কালচার করাবেন, লোকাল ডাক্তারের পরামর্শ নেবেন। আমাদের কিডনির সাধারণ যত্ন, আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। একটু সাধারণ যত্ন যারা স্বাভাবিক রয়েছেন, রোজ সাধারণ জীবনযাপন করছেন, তাদের ক্ষেত্রে কিরকম আচরণ হওয়া উচিত? এটা যদি ১ নম্বর কথাই সেই লাইফস্টাইলে ফিরে আসবো আবার। হুম, হুম, হুম। যে একটু ব্যায়াম করুন, রোজ অল্প স্বল্প ব্যায়াম করুন, হাঁটাচলার মধ্যে থাকুন, ওজন বাড়তে দেবেন না, এরকম জিনিস খাবেন না যে জিনিস খেলে ওজন বাড়ে। আ আর যদি পারিবারিক কোনো অসুখ থাকে তাহলে আগে থেকে সচেতন হন। আর আ নেশার কবলে না পড়াই ভালো। যেকোনো ধরনেরই স্মোকিং, ড্রিংকিং এবং এই পান, দোক্তা এসবের নেশাটাও তো ভালো নয়। তো আর বলতে চাই যে ডায়েটটা মাছ, মাংস, ডিম কিছুই খাওয়া বারণ নয়। কিন্তু আ সেই প্রাচুর্য, তেল সব মিলে যেটা স্বাভাবিক একটা বাঙালি জীবনের খাওয়া-দাওয়া, সেটাতে সীমাবদ্ধ থাকলে, যাতে যথেষ্ট সবজি আছে, কিছু ফল আছে, কিছু মাছ, মাংস, প্রোটিন ও প্রত্যেক দিনই আছে। এর আলাদা, আলাদা পরিমাণ আছে। একটা বাড়ন্ত বাচ্চা কতটা প্রোটিন খাবে, আর একজন বয়স্ক লোক কতটা প্রোটিন খাবে, সেই দুটো এক নয়। সেই রকম মাত্রাগুলো মেনে, বাড়ন্ত বাচ্চার প্রয়োজন বেশি, যে বাড়িতে বসে গেছে, বয়স হয়েছে, তার একটু কম। এই রকম করে। আর পাতে নুন খাওয়ার হ্যাবিট, এইটা একটু বন্ধ করে দেওয়াই ভালো। একেবারে লাস্ট কলার আজকের। নমস্কার। না, 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 কেউ ছিলেন, একটু ধৈর্য জানতে ধরতে চাইবো পারেন। যে এই শীতের সময় ভিটামিন সি খাওয়ার একটা প্রবণতা দেখা যায় মেডিসিন হিসাবে। এটা কি কিডনির পক্ষে ক্ষতিকারক হতে পারে? অতিরিক্ত ভিটামিন সি? না, জল যদি প্রচুর খান, যেটুকু এক্সট্রা ভিটামিন সি হবে, কিডনি বার করে ফেলে দেবে। ঘড়ির কাঁটা বলছে আপনাকে আর আমরা 1 মিনিট 45 সেকেন্ড পাবো। এই টাটা বাই বাই বলার আগে প্রথমেই বলা দরকার যে যা পরিকল্পনা আমাদের ছিল তার মধ্যে অর্ধেকটা হয়তো যেতে পারলাম না। এটাই হবার কথা, হয় প্রত্যেকটা এপিসোডে। কিন্তু আমাদের সমস্ত দর্শক, সমস্ত শ্রোতার জন্য, অন্তত অ্যাভারেজে আমাদের 3 থেকে 3.5 লক্ষ দর্শক আমাদের অনুষ্ঠান দেখেন। এই সবার জন্য
একজন এই শহরের একজন অত্যন্ত অভিজ্ঞ নেফ্রোলজিস্ট হিসেবে আপনার টেকঅ্যাওয়ে মেসেজ কি? আমার টেকঅ্যাওয়ে মেসেজ হবে যে আমরা সত্যি ওই যে কার্ডিও কিডনি মেটাবলিক ডিসঅর্ডার বলছিলাম না, ডায়াবেটিস, ওবেসিটি, একটা মিশ্র ওবেসিটি দেখতে পাচ্ছি জানেন, যে যে দরিদ্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও তারাও অনেকটাই এই জাঙ্ক ফুড নির্ভর হয়ে পড়ছে এবং তাদেরও একটা ওবেসিটি হচ্ছে, যেটা ম্যালনারিশড ওবিজ ম্যালনিউট্রিশন হচ্ছে। আবার এদিকে না খেতে পাওয়া প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন তো আছেই। তো এই যে এই অসুখগুলো, এগুলোর সম্বন্ধে সচেতনতা, সাধারণ এই যে বারবার বললাম যে খুব রিচ খাবার না খেয়ে স্বাভাবিক সাধারণ খাবার খাওয়া, জল খাওয়া, এক্সারসাইজ, ওয়েট বাড়তে না দেওয়া, পারিবারিক হিস্ট্রি থাকলে সাবধান থাকা, এইগুলোকে বারবার বলবো, বার্তা দেব। আর আরেকটা বার্তা দেব যাদের অলরেডি অসুখটা হয়ে গেছে তাদের জন্য, যে এই যে ক্রনিক কিডনি, এত কিছু করেও আমরা সব সাবধানতা নিয়েও তো আর অসুখ ঠেকিয়ে রাখতে পারি না। অসুখ আসবে এবং নেচারের নিয়মেই আমাদের সেই বিনষ্টিও আসবে। কিন্তু যাদের ক্রনিক কিডনির অসুখ হয়েছে তাদের জন্য আসার মেসেজ এই, যে অসুখটাকে দ্রুত বাড়তে না দেওয়ার জন্য যা যা করতে হবে, আমরা গত দশকে অনেকগুলো নতুন ওষুধ পেয়েছি যা কিডনির দ্রুত ক্ষয় রোধ করবে। আমাদের কিডনিতে যদি ডায়ালিসিসেও যান, আগে ডায়ালিসিসের যতদিন মানুষ বাঁচতেন, এখন আমরা ডায়ালিসিস করতে করতেও অভিজ্ঞ এবং অনেক কিছু শিখেছি। যান্ত্রিক উন্নতি এবং আমাদের জ্ঞানের উন্নতির জন্য ডায়ালিসিসে লাইফ টাইম বেড়েছে। এবং ডায়ালিসিসই তো শেষ কথা নয়, কিডনি ট্রান্সপ্লান্ট করা সম্ভব। সেই জন্য আমাদের কিডনির ট্রান্সপ্লান্ট যেমন লিভিং ডোনার থেকে আসতে পারে, তেমনি মৃত শরীর থেকেও অঙ্গদান আসতে পারে। সেই জন্য সিকেডি যদি প্রতিষ্ঠিতভাবে হয়েও থাকে, ভয় পাবেন না। আপনার জন্য, আপনাকে সাহায্য করার জন্য আপনার সমাজ, আপনার ডাক্তার এবং আপনার পরিবার নিশ্চয়ই এগিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনার সারাদিনের ব্যস্ততার পরেও আপনি আমাদের এভাবে সময় দিলেন। আর একটা আবদার কিন্তু রয়েই গেল, আবার কোনোদিন আরোগ্যর এরকম কোনো এক পর্বে আপনাকে চাইব। এবং আজকে আমাদের না বলা অনেক প্রশ্ন থেকে গেল, বিশেষ করে ট্রান্সপ্লান্টের ব্যাপারটা। আপনি অনেক দিন ধরে এই বিষয়ে নিয়ে কাজ করেছেন, ন্যাশনাল লেভেলে আপনার সেই কাজের কথা আমরা জানি, কিন্তু সেটা কিছুতেই আমরা আজকে আর আলোচনায় আনতে পারলাম না। সুযোগ থাকলে আমরা আবার নিশ্চয়ই সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের লিসনারদের জন্য মনে করিয়ে দিয়ে আমরা এতক্ষণ ছিলাম আরোগ্যতে। আজকের আমাদের অতিথি ছিলেন ডাক্তার অর্পিতা রায়চৌধুরী, নেফ্রোলজি ডিপার্টমেন্টের প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। নমস্কার। আপনাকে শুভরাত্রি জানাই। শুভরাত্রি সকলকে।